আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি দাখিল ২৬-এর ফ্রি লাইভ ক্লাসে, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, অনেক পরিচিত আইডি দেখতে পাচ্ছি যারা আমাদের বিগত ব্যাচে সংযুক্ত ছিলেন। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। এখন কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি আমি শুধু বক বক করে যাচ্ছি? এই জিনিসটা একটু বলেন তো, সব কিছু ক্লিয়ার কিনা, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা একটু এনশিওর করেন। মারিয়াম জিমো ইন্টারের হলেও থাকতে পারবেন, সমস্যা নাই। ইন্টারের ওই টপিকগুলো আছে। হ্যাঁ, ওকে, সব কিছু ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে মানে আমরা তো একটু কঠিন টপিক নিয়েছি, মানে আজকের দিন এখন দেখেন রাইট ফর্ম ভার্বস নিয়েছি। আমরা চেষ্টা করবো রাইট ফর্ম ভার্বস এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আছে, বা আমরা যেটা চেঞ্জিং সেন্টেন্স বলি, সেটা একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। সো আমরা দুইটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব, কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কঠিন টপিক কেন নিছে। সো আমাদের নীতি হচ্ছে কি, কঠিনকে লও আপনায়, মানে কঠিনকে আপন করে নাও। বুঝতে পারছেন? কারণ কি, কারণ এখন আমি যদি ট্যাগ কোয়েশ্চেন নিতাম, দেখতেন উপস্থিতি একটু যেটা আছে সেটা ফ্লোটা থাকতো বা শেষ পর্যন্ত থাকবে। আমি মানে যদি ট্যাগ কোয়েশ্চেন নিতাম, সহজ টপিক নিতাম, তখন দেখা যায় ফ্লো, এই উপস্থিতিটা কি এখন যা আছে তাই শেষ পর্যন্ত থাকবে। কিন্তু রাইট ফর্ম ভার্বস বা চেঞ্জিং সেন্টেন্স অনেকের মাথায় ঢুকবে না, একটু কঠিন মনে হবে। সো অনেকেই চলে যাবেন, আস্তে আস্তে ফ্লো কমে যাবে, আমি জানি। তারপরেও আমি নিছি এই রিস্কটা। আমি কেন নিছি? আপনাদের জন্য নিছি, কারণ আপনাদের এখন সহজ জিনিস আপনারা পারেন তুলনামূলক, বা আপনারা না পারলেও একটু দেখলে পারবেন, কিন্তু কঠিনগুলো তো আপনারা পারেন না, বা কঠিন টপিকগুলো তো আপনাদের আয়ত্ত করতে কষ্ট হয়। সো এখন আপনাদের সময়ও কম, এখন আপনাদের কঠিনগুলোই পড়তে হবে। সো এখন যেই সময়টা আছে সেই সময়টা আপনাদের দুর্বলতা কাটিয়ে ওঠার সময়, কঠিনগুলো পড়ার সময়। সো সেই কারণে আমরা আসলে একটু কঠিন টপিকে নিছি। তারপরও আশা করি আপনাদের উপস্থিতি থাকবে, এবং যদি শেষ পর্যন্ত থাকেন, কিছু না কিছু তো শিখতে পারবেন। একেবারে যে বুঝবেন না এমন তো না। না বুঝলে তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি কমেন্টের দিকে নজর রাখবো, আপনাদেরকে রিপিট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, শুরু হয়েছে কখন? শুরু হয়েছে, এখন শুরু হয়েছে, এখনও আমরা ক্লাস শুরু করিনি, মাত্র শুরু হয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, আমরা বেশি কথা না বাড়াই, আমরা শুরু করে দিই। দেখেন, আমাদের রাইট ফর্ম ভার্বসের আজকে আমরা একটা কোয়েশ্চেন নিছি, সেটা হচ্ছে যে দাখিল এক্সাম 17 আসছে, 18 আসছে, 20 আসছে, 23 আসছে, মানে 4টা বছরে আসছে। এই প্রশ্নটাই কি 4 বছরে আসছে। দাখিল এক্সাম 17 আসছে, 18 আসছে, টানা রিপিট আসছে। 1 বছর গ্যাপ দিয়ে আবার দেখা যায় 20 সালে আসছে, আবার 23 সালে আসছে এই প্রশ্নটা। তো প্রশ্ন রিপিট হয়েছে, ঠিক আছে, যদিও আমরা দেখি সচরাচর গ্রামারে রিপিট খুব কম হয়, তারপরও রিপিট হয়েছে। ঠিক আছে? তো কেন রিপিট হয়েছে? হয়তো ইম্পর্টেন্ট মনে হয়েছে। সো আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট মনে হলো যদি আবার রিপিট হয়ে থাকে আর কি, কোনো কারণে যদি আবার রিপিট হয়, আমাদের লাকে যদি থাকে, সেই কারণে আমরা আজকে এই কোয়েশ্চেনটা নিছি সলভ করার জন্য। ওকে, ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন,
দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। এখন আমাদের মেইন সমস্যাটা হয় কোথায়? রাইট ফর্ম ভার্বসের বেলায়। রাইট ফর্ম ভার্বসের বেলায় আমাদের সমস্যাটা হচ্ছে যে অর্থ বুঝতে গিয়ে, ঠিক আছে? সো রাইট ফর্ম ভার্বসে আমাদের সমস্যা হয় কোথায়? অর্থ বুঝতে গিয়ে, কারণ আমরা মিনিংটা বুঝতে পারি না। এখন মিনিং বোঝা ছাড়া আসলে কোনো ওয়ে নাই, কারণ গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো সহজ আসে, বা নিয়ম যেগুলো আছে সেগুলো খুব সহজ, সেগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স দেখাই দেওয়ার চেষ্টা করবো। মানে এটা সলভ করার পরে আমি অ্যাট এ গ্ল্যান্স নিয়মগুলো একবারে দেখবেন পানি পানি হয়ে যাবে, নিয়মগুলো আমি সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সমস্যাটা হয় যে আপনাদের কোথায় গিয়ে সমস্যাটা আপনারা পাকান হচ্ছে অর্থ বুঝতে গিয়ে। সো যেহেতু আপনাদের উপরে বক্স থেকে শব্দগুলো আনতে হয়, সেই কারণে আপনারা অর্থ বুঝতে পারেন না, এটা হচ্ছে মেইন সমস্যা। তো আমরা গত ব্যাচে যারা ছিলেন তারা তো দেখছেন যে আমরা গত ব্যাচে যারা ছিলেন তারা তো দেখছি আমরা 6টা রাইট ফর্ম ভার্ব সলভ করছি। সো 6টা করছি। তো আবার পরবর্তী ব্যাচ যেটা আমরা আইসিইউ ব্যাচ আনতেছি, তো সেটা তো আমরা কি করব, ইম্পর্টেন্ট দেখে যেগুলো আমাদের বোর্ড পরীক্ষা কমন উপযোগী, এবং বিগত বছরও কিন্তু আমরা দেখছি যে কমন আসছে। সো কমন উপযোগী সেই প্রশ্নগুলোই শুধুমাত্র আমরা সলভ করব, যাতে আপনারা পরীক্ষায় গিয়ে কমন পেতে পারেন, বা পরীক্ষায় গিয়ে আপনারা ভালো করতে পারেন। ঠিক আছে, বুঝে বুঝে সলভ করব, যাতে কমন না পেলেও কোনো কারণে যদি কমন নাও আসে, যাতে আমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারি। সো আমরা বুঝে বুঝে সেগুলো সলভ করব। ওকে, আলামিন আল রাব্বি উনি কমেন্ট করছেন, উনি কিন্তু আমাদের অনলাইন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক। হ্যাঁ, উনি এখন বর্তমানে উদ্ভাসের শিক্ষক। ঠিক আছে, স্যার আপনাদের সাথে আছে। সো সো আপনারা আশা করি স্যার থেকেও আপনারা যদি কোনো পরামর্শ লাগে আপনারা চাইয়ে নিতে পারেন। ঠিক আছে, কমেন্টের মধ্যে বলে দেখে নিতে পারেন। সো উদ্ভাস মানে তো বুঝতেছি বাংলাদেশের টপ একটা কোচিংয়ের শিক্ষক উনি। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। তাহলে বিভিন্ন ধরনের কি আছে? ব্যায়াম আছে, এক্সারসাইজ মানে ব্যায়াম আছে। এখন দেখেন এখানে আমরা কি বসাবো? দেয়ারের পরে নর্মালি কি হয়? আমরা জানি ভার্ব আসে, দেয়ারের পরে নর্মালি ভার্ব আসে। তাহলে ভার্বটা এখন আমরা কাকে দেখে নিব? কারণ দেয়ারের পরে সিঙ্গুলার ভার্বও বসতে পারে, প্লুরাল ভার্বও বসতে পারে। সো দেয়ারটা মূলত হচ্ছে একটা ডামি সাবজেক্ট। ডামি সাবজেক্ট বলতে বোঝায় যে হাসিনা যেরকম 24 সালে আপনারা দেখছেন ডামি নির্বাচন করছে, সো সেরকমভাবে দেয়ারটা হচ্ছে একটা ডামি সাবজেক্ট, মানে যেটা দেখানোর জন্য আসে, কিন্তু বাস্তবিক অর্থের আর কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ দেখেন আমরা যদি বলি দেখেন আমরা যদি বলি দেয়ার ড্যাশ সাম বুকস অন দ্য টেবল, এখন আমি এখানে দেয়ার ইজ বসাবো না আর বসাবো? দেখেন কোনটা বসাবো, দুইটাই কিন্তু যাচ্ছে। এখন বসাবো কোনটা? আমরা যে পরে সাবজেক্টটা থাকে পরে, সাম বুকস যেহেতু প্লুরাল তাই আমরা এখানে ভার্ব নিব, আর এখানে ইজ নিব না। তার মানে দেয়ার কিন্তু আমাদের এখানে কোনো কাজে আসতেছে না। এখন যদি আমি এটা না বলে বলতাম দেয়ার সেম সেন্টেন্সটা যদি আমি জাস্ট একটু করে চেঞ্জ করে দিতাম, তখন কি হইতো? দেখেন এ বুক কি সিঙ্গুলার, তখন আমরা এখানে ইজ নিতাম, তখন আর আর্ব নিতাম না, তখন ভার্ব সিঙ্গুলার, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। মূলত সাবজেক্ট হচ্ছে এখানে, দেয়ারটা হচ্ছে ডামি সাবজেক্ট, মানে দেখানোর জন্য আসছে, এটা কোনো কাজের না, বুঝছেন? নির্বাচন যেরকম 24 সালে দেখানোর জন্য ছিল, মানে কার্যত কোনো নির্বাচন ছিল না, সেই কারণে 1 বছরের মাথায় আবার নির্বাচন হচ্ছে এখন। তো সিমিলারলি এটা হচ্ছে কি, দেখানোর জন্য সাবজেক্টটা আসে, ইট দেয়ার এগুলো হচ্ছে ডামি সাবজেক্ট। সো এগুলা মূলত বাক্যের সৌন্দর্য বাড়ানোর জন্য আসে, এগুলো কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে যে আমাদের এই শূন্যস্থানের পরে থাকবে। সো এখান থেকে দেখে আপনি কি করবেন? ভার্বটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। দেখেন এটা যদি আমি নাও দিতাম, যদি দেয়ার না দিকে আমার বাক্য গঠন করা যাবে না? যাবে তো। দেখেন আমি যদি বলি সাম বুকস, সাবজেক্ট তো আমাদের জানি আমরা বাক্যে আগে আসে, সো সাবজেক্ট আগে নিয়ে আসেন। সাম বুকস আর অন দ্য টেবল, তারপর ভার্ব, সাবজেক্ট আগে আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে। তো সাম বুকস আর অন দ্য টেবল, তার মানে আমার দেয়ার কি লাগতেছে? এই বাক্য করার জন্য কি আমার দেয়ার লাগতেছে? কোনো দরকার নাই, দেয়ারটা আসে সৌন্দর্য বর্ধনের জন্য। সো দেয়ারের কোনো আমাদের প্রয়োজন নাই, সেটা হচ্ছে বিষয়। তাহলে দেয়ারটা আমাদের কোনো প্রয়োজন ছাড়াই কিন্তু এখানে আসছে। তাহলে আমরা কি বুঝবো? যে আমাদের তাহলে ভার্ব আমরা কোন হিসাবে নিব? যে পরবর্তী যে সাবজেক্ট আছে সেখান থেকে দেখে আমরা নিব। এতটুকু এই আলোচনা থেকে তো আমরা এতটুকু বুঝতে পারলাম। তাহলে দেখেন দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। তাহলে দেখেন ডিফারেন্ট কাইন্ডস প্লুরাল, বিভিন্ন ধরনের। তাহলে যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি নিব? এখানে আমরা
প্লুরাল ভার্ব নিব। সো আমরা জানি এম ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। এখন দেখেন এখানে আমরা বি ভার্ব বলছি, যে এখানেও বি ভার্ব আছে, এখানেও বি ভার্ব আছে, আপনি যে কোনো একটা ধরেন, তার মানে আমার বি ভার্ব দুইবার হবে, এটা বোঝা যাচ্ছে। সো আমি একবার নিয়ে নিই, তাহলে বি ভার্ব কি কি আছে আমরা জানি, বি বলতে বোঝায় বি ভার্ব, বি বলতে কি বোঝায় বি ভার্ব। সো বি ভার্ব কি কি আছে আমরা জানি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার। সো এখান থেকে যে কোনো একটা হবে এখানে। এখন দেখেন বাক্যটা যদি অতীতকালের কিছু বুঝাইতো তাহলে আমি ওয়াজ ওয়ারের কথা চিন্তা করতাম। এখানে অতীতকালীন কোনো শব্দ নাই, মানে অতীতের কোনো কথা বলতেছে না। সো ওয়াজ ওয়ার তো বাদ, বুঝলাম। এখন এম আর ইজ কেন হবে না, কারণ আমাদের এখানে ডিফারেন্ট কাইন্ডস হচ্ছে প্লুরাল। সো এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল হবে, তাহলে আমার এখানে আর নিব। তাহলে আমরা কি বলবো, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজেস। ওকে, নেক্সট আসি। দেখেন ওয়াকিং ড্যাশ ওয়ান অফ দেম, ওয়াকিং ড্যাশ ওয়ান অফ দেম, তার মানে হাঁটা হচ্ছে একটা। আমরা জানি বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, তার মধ্যে হাঁটা হচ্ছে একটা। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা হলে একটু বললেন, হ্যাঁ, কোনো সমস্যা হলে বললেন। তাহলে দেখেন ওয়াকিং, ওয়াকিং, দেখেন ওয়াক শব্দের অর্থ কি, আমরা জানি ওয়াক শব্দের অর্থ হাঁটা। সো এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, কোনো কিছু যখন কাজ করা বোঝায় সেটা তো ভার্ব। সো এটা ভার্ব। সো দেখেন ভার্বটা কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আমরা জানি শুরুতে কি আসে, সাবজেক্ট আসে, শুরুতে সাবজেক্ট আসে। এখন যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দেখেন ওয়াকিং হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে ওয়াকটা কি হয়েছে, ওয়াকিং। এবং এটা কার কাজ করতেছে, সাবজেক্টের কাজ করতেছে, সাবজেক্টের কাজ করতেছে। দেখেন ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, হয়ে সেটা কি করতেছে, সাবজেক্টের কাজ করে। যখন এরকম দেখবো আমরা যে বাক্যের শুরুতেই দেখবেন যে বাক্যের শুরুতে কি আসছে, ভার্ব চলে আসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে কি করছে, সাবজেক্টের কাজ করতেছে, তখন সেটা হচ্ছে জিরান্ড। তখন সেটা কি, তখন সেটাকে আমরা বলি জিরান্ড। আর জিরান্ডের পরে কি হয়, জিরান্ডের পরে ভার্ব সিঙ্গুলার হয় অলওয়েজ, এটা মাথায় রাখবেন যে জিরান্ডের পর, জিরান্ডের পর সো জিরান্ডের পরে ভার্ব সিঙ্গুলার হয়। সো ওয়াকিং হচ্ছে কি জিরান্ড, তাহলে তারপরে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখন দেখেন রাইট ফর্ম ভার্ব জানতে হলে মনে হয় টেন্স জানতে হবে। সো টেন্স তত কঠিন কিছু না, টেন্সের মধ্যেও দেখবেন যে খুব বেশি যে ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট, এই চারটাই বেশি ব্যবহার হয় টেন্সের ক্ষেত্রে দেখবেন। ওকে, তাহলে দেখেন আমরা কি বলতে পারি, ওয়াকিং। এই যে দেখেন আমরা বি ভার্ব কিন্তু আবার এখানে আসতেছে, মানে অর্থের সাথে দেখেন আর কোনো কিছু যাচ্ছে না, ওয়াকিং এর পর তার ওয়াক আসতেছে না, ওয়াকিং এর সাথে পলুট, এনজয়, সাফার, ওভারকাম কিছুই যাচ্ছে না, হাঁটার সাথে তো এগুলো যাচ্ছে না এই শব্দগুলো। সো দেখেন এখানে আবার বি ভার্ব আসবে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা বি ভার্ব হিসেবে কি জানি, অ্যাম ইজ অর ওয়াজ ওয়ার। তাহলে এখানে আমরা কি দেখলাম, জিরান্ডের পরে ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার। তাহলে কি হবে এখানে, সিঙ্গুলার ভার্ব কোনটা, অ্যাম ইজ ছিল, তাহলে এখানে আর হবে না, এখানে আমার এবার কি হবে, এবার হবে ইজ। সো ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, হাঁটা হচ্ছে কি তাদের মধ্যে একটা। এখন ভার্বের সাথে কিন্তু এস বা ইয়েস থাকলে সেটা সিঙ্গুলার হয়, আমি আপনাদেরকে বলছিলাম, খেয়াল আছে কিনা। যখন ধরেন আমি বললাম গো, সো এই ভার্বটা কিন্তু প্লুরাল ভার্ব, এটা কিন্তু কি প্লুরাল ভার্ব। সো গোজ যখন বলবো তখন কিন্তু ভার্বের সাথে কি হয়েছে, ইএস যুক্ত হয়েছে, এস বা ইয়েস যুক্ত হলে ভার্বটা কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো জিরান্ডের পরে ভার্ব সিঙ্গুলার হয় বলতে কি বোঝায়, জিরান্ডের পর যে ভার্বটা আসবে সেটা যদি অক্সিলিয়ারি ভার্ব না হয়, যদি আমাদের মেইন ভার্ব হইতো তখন তার সাথে আমরা এস বাই এস যুক্ত করতাম, যেহেতু এটা অক্সিলিয়ারি ভার্ব। সো এখানে তো আর এস বাই এস যোগ করার কিছু নাই। যখন মেইন ভার্ব থাকতো তখন কিন্তু আপনাকে এস বাই এস যোগ করতে হবে যদি জিরান শুরুতে আসে। সো এটা মাথায় রেখে একটু। ওকে, নেক্সটে আসি আমরা। এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হইলে বললেন, ঠিক আছে। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে বললেন একটু। তারপর দেখেন উই ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং ফর ড্যাশ এ মর্নিং ওয়াক। তাহলে দেখেন আমরা কি করি, আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, খুব ভোরবেলা কি করি আমরা, ঘুম থেকে উঠি। সো দেখেন উঠা ইংরেজি এখানে কি আছে আমরা একটু দেখি। এই যে দেখেন রাইজ, রাইজ মানে হচ্ছে উঠা, রাইজ মানে কি উঠা। তাহলে উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা কি করি সকালবেলা ঘুম থেকে উঠি। সো এখানে কি হইতে পারে বলেন তো, এখানে রাইজ খুব সুন্দরভাবে যাচ্ছে, রাইজ। এখন কথা হচ্ছে উই কি বলেন তো, উই হচ্ছে প্লুরাল, আমরা,
আমরা প্লুরাল বহুবচন। সো বহুবচন হলে ভার্ব কি হবে? ভার্বও বহুবচন হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। কি বললাম বলেন তো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার, দ্যাট মিনস ভার্বও কি হবে? ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে? সো সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কি হবে? দেখেন সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এখন দেখেন উই কি? উই হচ্ছে প্লুরাল, সো ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখন আমরা বলছি একটু আগে কি বলছিলাম যে ভার্বের সাথে যদি কি হয়, ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তখন ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্বের সাথে যদি কি হয়, এস বাই এস না থাকে তখন সেটা ভার্বটা প্লুরাল হয়। সো এটা না লিখি। সো কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নাউনের সাথে কিন্তু আবার এস বাই এস যুক্ত হলে সেটা আবার কিন্তু কি হয়? প্লুরাল হয়। সো এটা হচ্ছে ডিফারেন্স। যেমন আমরা বুক মানে বই, একটা নাউন, নাম। সো বুকস বললে প্লুরাল হয়ে গেছে কিন্তু বইগুলো। কিন্তু ভার্বের বেলা তার উল্টাটা হয়। ভার্বের বেলা এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয়, আর যদি এস বাই এস না থাকে তখন সেটা কি হয়? প্লুরাল হয়। সো এখন আমরা দেখেন এখানে উই কি? আমরা, আমরা প্লুরাল বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে, তো ভার্বও প্লুরাল হবে। সো ভার্ব প্লুরাল করতে গেলে কি হবে? রাইজ যে শব্দটা আছে এটার সাথে কি এস বাই এস যুক্ত করা যাবে? রাইজেস করা যাবে? যাবে না, কারণ রাইজেস করলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। সো ভার্ব সিঙ্গুলার করা যাবে না, যেহেতু সাবজেক্ট প্লুরাল ভার্বও প্লুরাল রাখবো। সো রাইজ রাইজই থাকবে, এস বাই এস যুক্ত হবে না, কারণ এস বাই এস যুক্ত করলে এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। সো উই রাইজ, আমরা উঠি, আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা। ঠিক আছে? ওকে, কারো কোনো সমস্যা থাকলে জানেন, কারো কোনো সমস্যা হলে জানেন, কেউ যদি বুঝতে না পারেন একটু জানেন। ওকে, কারো কি নেটে সমস্যা করতেছে? নেটে সমস্যা করলে জানেন, অথবা কোনো ধরনের সমস্যা হইলে। ওকে, দেখেন আমি কিন্তু এরকম আপনাদেরকে 6টা প্যাসেজ এরকম ভেঙে ভেঙে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন, লাইন বাই লাইন ব্যাখ্যা করে করে নিয়মগুলো দেখাই দিয়ে বুঝাই দিছি। সো নিয়মগুলো কিন্তু খুব সহজ, নিয়মগুলো দেখবেন ঘুরে ফিরে এগুলোই আসতেছে, এবং নিয়মগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স শেষে একবার দেখাই দেওয়ার চেষ্টা করবো, খুবই শর্টে দেখাই দেওয়ার চেষ্টা করবো। সো নিয়মগুলো আশা করি পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি অর্থটা বুঝে বুঝে কোথায় কোন শব্দটা এসে বসবে সেটা আপনাকে একটু বুঝতে হবে। বুঝতে পারছি? আপনার কাজ তো হচ্ছে এটা, নিয়মগুলো পারবেন, নিয়ম অত কঠিন কিছু না, দেখবেন যে ঘুরে ফিরে একই নিয়মগুলোই বারবার আসতেছে। দেখেন এরপরে দেখেন ফর কি? প্রিপোজিশন। ফর কি? প্রিপোজিশন। সো আমরা জানি কি ফর, এরপরে উইথ, বাই, ঠিক আছে, তারপরে অভাব নাই। ঠিক আছে, অভাব নাই। আমরা যদি প্রিপোজিশনের কথা বলতে যাই, প্রিপোজিশন হিউজ, উইদিন বলেন, ঠিক আছে, উইদিন, আউট অফ, ইন। সো এই প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। সো আমরা কি বলতে পারি? প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশনের পর কি হবে? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সোজা যদি এক কথায় বলতে চাই। এখন একটা ক্ষেত্রে জাস্ট ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে টু এর ক্ষেত্রে। টু কিন্তু একটা প্রিপোজিশন। ব্যতিক্রমটা কোথায়? টু এর ক্ষেত্রে। সো টু কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু তারপরে ভার্বের বেস ফর্ম হয়। সো টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, টু এর পরে ভার্বের যে রূপটা দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে সেটাই বসে যাবে, হুবহু সেটাই বসে যাবে যদি টু প্রিপোজিশনটা থাকে। আর অন্য যে কোনো প্রিপোজিশন হইলে তারপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যোগ করে দিবেন। এই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে দেখেন উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা কি করি? ঘুম থেকে উঠি। ফর ড্যাশ এ মর্নিং ওয়াক, কিসের জন্য? সকালবেলা হাঁটার জন্যই উঠি নাকি? ফর কি জন্য? আমরা কি জন্য উঠি সকালবেলা? সকালবেলা আমরা কি করি? হাঁটার জন্য উঠি। সো মর্নিং ওয়াক তো বলেই দিছে, সকালবেলা হাঁটা। তাহলে দেখেন এখানে আমার কোনো ভার্ব আসতেছে না, সো ভার্ব তো এখানে অলরেডি চলে আসছে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব হওয়ার সম্ভাবনা আছে। দেখেন তো অক্সিলারি ভার্ব কোথায় আছে? যে হ্যাভ আছে, হ্যাভ আছে, তাহলে হ্যাভ ভার্ব আছে। সো হ্যাভ ভার্বের মধ্যে আমরা জানি কি কি আছে? 3টা আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো হ্যাভ ভার্ব আসছে। সো দেখেন এখানে কি হবে? হ্যাভিং। কারণ কি? এই যে ফর হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন আসলে তারপরে ভার্বটার সাথে কি হয়ে যাবে? আইএনজি যুক্ত হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। ফর হ্যাভিং এ মর্নিং ওয়াক, সকালবেলা একটা হাঁটার জন্য, সকালবেলা হাঁটার জন্য।
এমডি মোর্শেদ সি বুঝেন নাই? আচ্ছা আমি বলি, উই হচ্ছে প্লুরাল, উই হচ্ছে প্লুরাল, তাই রাইসটাও কি, রাইসটাও হচ্ছে আমরা ভার্বটাও প্লুরাল নিব। সো দেখেন ভার্বের সাথে যদি আমরা এস বাই এ যুক্ত করি তাহলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। যেহেতু আমরা ভার্ব রাইজ রাইজই রাখবো, কারণ কি, কারণ উই হচ্ছে আমরা, আমরা কি বহু বচন বোঝায়। সো রাইজ যখন আমরা এস লাগাবো না ভার্বের সাথে, ভার্বের শেষে যখন এস বাই এস থাকবে না তখন সেটা কি থাকবে, প্লুরাল থাকবে। সো আমরা শেষে আর এস নেই, যেটা আছে সেটাই রাখছি। এখন ভার্বটা কি আছে, প্লুরাল আছে। যদি আমরা এস বাই এস যুক্ত করে দিতাম তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যেত। আর যদি সিঙ্গুলার আমরা কখন নিতাম, যখন আমার সাবজেক্ট সিঙ্গুলার থাকতো। এখানে তো সাবজেক্ট সিঙ্গুলার না, সাবজেক্ট তো প্লুরাল। বুঝতে পারছেন? ওকে এমডি মোর্শেদ, আশা করি বুঝতে পারছেন। রুলস মুখস্থ করতে, আচ্ছা রুলস মুখস্থ করার কিছু নাই তো, আমি আপনাদেরকে রুলস পড়াইছি। আচ্ছা রাইট ফর্ম ভার্বস থেকে আমি আপনাদেরকে রুলস পড়াইছিলাম। আপনারা যারা এর আগে রাইট ফর্ম ভার্বস আমি 6টা প্যাসেজ সলভ করাইছি, আমি কোনো রুলস পড়াইনি কিন্তু, কারণ রুলস মুখস্থ থাকে না এবং রুলস মুখস্থ করার জিনিস না। সো প্যাসেজ সলভ করে করে কী করবেন, আপনি প্র্যাকটিক্যালি রুলস শিখবেন। প্র্যাকটিক্যালি যখন রুলস শিখবেন তখন দেখবেন এগুলো মাথায় গেঁথে যায়, ওগুলো কখনো ভুলবেন না। এমনি রুলস পড়ে আপনি কখনো রাইট ফর্ম ভার্বস শিখতে পারবেন না, ঠিক আছে? তারপরে দেখেন হোয়াইল, এই যে হোয়াইল, হোয়াইলের পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি হয়। হোয়াইলের পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে সব সময়। দেখেন হোয়াইলের পরপরই যদি ভার্ব চলে আসে, হোয়াইলের পরপরই যদি ভার্বটা চলে আসে তখন কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখেন, এই দেখেন এর আগে কি বলছে, এর আগের বাক্যটাতে বলছে আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এবং সকালে হাঁটি। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি এবং কি করি, সকালবেলা হাঁটি। তাহলে এরপরে বলছে ওয়াইল মানে কি, ওয়াইল শব্দের অর্থ হচ্ছে যখন, ওয়াইল শব্দের অর্থ কি, যখন। তাহলে যখন আমরা হাঁটি তখন কি হয়, বলতেছে ওয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং। তার মানে এখানে কি হবে, ওয়াকিং, ওয়াক মানে হাঁটা। সো এই যে এখানে দেখেন ওয়াক দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি, ওয়াইল ওয়াকিং। ওয়াকিং কেন হবে, এই যে আইএনজিটা কেন যুক্ত হবে, কারণ আমরা জানি ওয়াইলের পরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এখন আমরা কিভাবে বুঝলাম ওয়াক হবে, এই যে আমরা আগের বাক্যে বলে দিছি কিন্তু, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটি, যখন আমরা হাঁটতে যাই সকালবেলা উই ক্যান ফ্রেশ এয়ার, মানে আমরা কি পাই, সতেজ বাতাস পাই, ফ্রেশ বাতাস, ঠিক আছে, ফ্রেশ এয়ার বা সতেজ বাতাস পাই। তাহলে দেখেন ক্যান কি, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ক্যান কি মডেল অক্সিলারি ভার্ব। তো আমরা দেখেন মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, মডেল অক্সিলারি ভার্বের পরে মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি আছে আমরা যদি একটু দেখি, দেখেন ক্যান, ক্যানের পাস্ট কি, ক্যানের পাস্ট হচ্ছে কুড। তারপর মে, মেয়ের পাস্ট কি, মেয়ের পাস্ট হচ্ছে মাইট। তারপরে শেল, উইল, উইলের পাস্ট কি, উড। শেলের পাস্ট কি, শেলের পাস্ট যদিও শুড হয় না, তারপরও উইলের পাস্টটা কি, উড। তো মনে রাখার জন্য মনে রাখতে পারেন যে শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ঠিক আছে। তারপরে ধরেন যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, এরপরে অট টু। সো এগুলো মোটামুটি আমাদের, এরপর উড রেদার থাকতে পারে, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড বেটার। সো এগুলো আপাতত এতটুকু মনে রাখলে আপনি হবে, এতটুকু মনে রাখেন আপাতত, এর বাহিরে আমাদের ইউজ খুব কম হয়। তো এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এগুলো যখন আসবে কোনো বাক্যে, যদি এগুলো আসে তারপর পরে শূন্যস্থান যদি আসে, তাহলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম হবে। মডেলের পরে সবসময় কি হবে, ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বলতে বোঝায় কি, যেই রূপটা এখানে দেওয়া আছে সেটা হুবহু বসবে, সোজা হিসাব। এটার সাথে কোনো কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না, সোজা হিসাব, যদি আমরা একবারে সহজ ভাষায় বলি, বুঝছেন? তাহলে দেখেন আমরা কি বলতে পারি, উই ক্যান, ক্যান কি মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা আসবে তারপরে কি করতে হবে, আমরা ভার্বের বেস ফর্ম বসাই দিব, মানে যেটা আছে সেটাই বসাই দিব। তাহলে দেখেন তো আমরা কি পাই, সকালবেলা সতেজ বাতাস পাই। এখন সতেজ বাতাস পাই, পাই ইংরেজি কি, গেট। দেখেন তো পাওয়া টাওয়া এখানে কিছু আছে কিনা, গেট টেট কিছু আছে কিনা, নাই, গেট নাই। তাহলে কোনটা যাচ্ছে দেখেন তো, উই ক্যান ওভারকাম। ওভারকাম মানে হচ্ছে যে দুর্বলতা কাটিয়ে ওঠা যাচ্ছে। আমরা কি সকালবেলা দুর্বলতা কাটিয়ে ওঠা যাই, মানে পাই, পাই না তো। সো রাইস, এটা তো গেলই। এনজয়, এনজয়টা কিন্তু খুব সুন্দর মতো যাচ্ছে। দেখেন উই ক্যান এনজয়, আমরা উপভোগ করতে পারি ফ্রেশ এয়ার, সতেজ বাতাস। দেখেন সো এনজয়, তো অর্থই আপনাকে বলে দিবে দেখেন কোনটা যাচ্ছে। সো এটার সাথে কোনো কিছু আমরা চেঞ্জ করবো না, যেরকম আছে সেরকমই থাকবে। কারণ কি, এটার আগে মডেল অক্সিলারি ভার্ব আছে, এই যে দেখেন ক্যান আছে, তখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে ভার্বের যে বেস ফর্ম যেটা আছে সেটাই বসবে। বুঝতে পারছি? ওকে, দেন আমরা আসি বাট ইন টাউনস, কিন্তু শহরে, অ্যান্ড সিটিজ, এবং কি যে শহরাঞ্চলগুলো আছে, যেগুলো আমরা টাউনস অ্যান্ড সিটিজ একসাথে বলতে পারি, শহরাঞ্চলগুলো, এয়ার ইজ বিং, এয়ার ইজ বিং মানে কি, বাতাস যেগুলো আছে
শহরাঞ্চলের যে বাতাস আছে ড্যাশ ইন মেনি ওয়েজ, মানে সেগুলো কি হয় বিভিন্নভাবে। আমরা জানি শহরের বাতাস কি হয়, দূষিত হয়। বা আমরা এখন দেখবেন যে বর্তমানে একটা প্রতিবেদনে দেখবেন যে আপনারা ফেসবুক টেসবুক তো সবাই চালান, সো এখানে দেখবেন যে ঢাকা কিন্তু দূষিত শহরের তালিকা এখন দ্বিতীয়। ঠিক আছে, তার মানে শহরগুলো কি হয়, শহরগুলো নর্মালি দূষিত হয়, বিভিন্ন কারণে শহরগুলো দূষিত থাকে। তাহলে আমরা যে বলতেছি এখানে টাউনস অ্যান্ড সিটিজ এয়ার ইজ বিং, তাহলে শহর এবং যে শহরাঞ্চলের যে শহরাঞ্চলের যেই আছে বাতাসগুলো, বাতাস এগুলো কি হবে, দূষিত হবে। ইজ বিং, সো পলিউশন, দেখেন এই যে পলিউট মানে আমরা জানি দূষণ। সো এখন পলিউট কি হবে বলেন তো, এটা হচ্ছে প্রশ্ন। এখন সাবজেক্টটা কি এখানে বলেন তো, সাবজেক্ট হচ্ছে ইন টাউনস অ্যান্ড সিটিজ ইয়ার, ইন টাউনস অ্যান্ড সিটিজ ইয়ার, এটা পুরোটা কি বলেন তো, পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট। এখন তো দেখেন তো সাবজেক্ট কি পলিউশনটা করতেছে, আমি বলি অ্যাক্টিভ সেন্টেন্স কোনগুলোকে বলে, অ্যাক্টিভ প্যাসিভ এখানে চলে আসছে। অ্যাক্টিভ হচ্ছে কি, সাবজেক্ট যদি নিজে কাজ করে, সাবজেক্ট যদি নিজে ভার্ব বা কাজ করে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলি। ঠিক আছে, আর প্যাসিভ সেন্টেন্স কোনটা, প্যাসিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট যদি নিজে কাজ না করে, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তখন সেটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স বলি। আর প্যাসিভ সেন্টেন্সের বলা কি করতে হয়, অক্সিলারি ভার্ব আনতে একটা, ওই যে মেইন ভার্বটা লেখার আগে কি করবেন, একটা অক্সিলারি ভার্ব আনবেন। আর মেইন ভার্ব যেটা আছে এটার সাথে ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের এফ নাম্বার এ হ্যাভ দেওয়া যাবে, এফ নাম্বারে না, এফ নাম্বারে উই ক্যান হ্যাভ ফ্রেশ এয়ার, হ্যাঁ দেওয়া যাইতো, কিন্তু যেহেতু এখানে এনজয় শব্দটা সরাসরি চলে আসছে তো আমাদের আর দরকার পড়তেছে না। এখন এখানে আবার যদি এখানে আপনি কি দিতেন তাহলে, সেটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো আপনি তো সকালবেলার যে, আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠি কি, ফর এনজয়িং এ মর্নিং ওয়াক, সকালবেলা হাঁটার উপভোগ করার জন্য সকালে ঘুম থেকে উঠি, এটা তো না। সকালবেলা হাঁটে কি জন্য, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি হাঁটার জন্যই। সো ওইখানে হাঁটাটা উপভোগ করার জন্য না, হাঁটাটা কেউ উপভোগ করে না, অনেকে কষ্ট করে যায়। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের এনজয়টা যাচ্ছে না, সো এখানে হ্যাভিংটা যাচ্ছে, এখানে আবার এনজয়টা যাচ্ছে। সো অর্থের সাথে মিনিং করে যেহেতু শব্দ দেওয়া আছে, কিন্তু এখানে হ্যাঁ হ্যাপটা যাচ্ছে, উই ক্যান হ্যাভ ফ্রেশ এয়ার, এটা আমরা দিতে পারতাম যদি আমাদের কি এনজয়টা না থাকতো। ঠিক আছে, এনজয়টা না থাকতো বা এখানে হ্যাপটা ইউজ করা না লাগতো, তখন সেক্ষেত্রে আমরা দিতে পারতাম, সমস্যা ছিল না। ঠিক আছে, ডি বইতে আছে এনজয়িং, না না এনজয়িং হবে না এখানে। এখানে এনজয়িং কেন হবে না, কারণ উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি ফর এনজয়িং এ মর্নিং ওয়াক, মানে সকালবেলা মানে হাঁটা উপভোগ করার জন্য, সকালের হাঁটা উপভোগ করার জন্য আমরা ঘুম থেকে উঠি না, সকালের হাঁটা উপভোগ করার জন্য কেউ ঘুম থেকে উঠে না, সকালের বাতাস উপভোগ করার জন্য, স্নিগ্ধ বাতাস, ঠিক আছে, নির্মল বাতাসটা উপভোগ করার জন্য মানুষ ঘুম থেকে ওঠে। সো এখানে যাচ্ছে না, ঠিক আছে, অর্থের সাথে যাচ্ছে না। এই যে আমরা উপভোগ করি কি, ফ্রেশ এয়ার, সতেজ বাতাস উপভোগ করি, সো এনজয়টা এখানে হবে। ওকে, সো আমরা যেটা ছিলাম আর কি, সেটা হচ্ছে যে প্যাসিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তখন সেটা আমরা কি করি, প্যাসিভ সেন্টেন্স বলি। সো অক্সিলারি ভার্বের পরে কি করতে হবে, ভার্ব 3 আনলে সেটা প্যাসিভ সেন্টেন্স হয়। এখন আমরা যদি এখানে দেখি, ইন টাউনস অ্যান্ড সিটিজ এয়ার, শহরাঞ্চলের যে বাতাস আছে সেটা কি নিজে নিজে দূষিত হয়, এই যে পলিউট, এখানে পলিউট আসবে, তো আমরা বুঝতে পারছি যে পলিউট হবে, সো দূষিত। সো ভার্ব হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। সো দেখেন শহরের বাতাস যেগুলো আছে সেগুলো কি নিজেকে নিজে দূষিত করে না, আমরা করি, আমরা করি, কিন্তু তার মানে সাবজেক্ট কি ভার্বের কাজটা করতেছে না, না করলে সেটা কি, সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে কি করতে হবে, অক্সিলারি ভার্ব সাথে ভার্ব 3, এই দেখেন ইজ বিং, আমার অক্সিলারি ভার্ব চলে আসছে, অক্সিলারি ভার্ব চলে আসছে, তাহলে আমার কি দরকার এখন, ভার্ব 3 দরকার। তাহলে পলিউট আছে ভার্ব 1, সো পলিউটেড ভার্ব 3 কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, পলিউটেড, কি হবে, পলিউটেড, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছেন কিনা একটু বলেন, এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলেন। এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলেন।
ওকে, আমরা নেক্সটে আসি। অ্যাজ এ রেজাল্ট মানে ফলাফল স্বরূপ, তাহলে দেখেন ফলাফল স্বরূপ পিপল ড্যাশ ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, মানুষ কি করে বিভিন্ন ধরনের সমস্যা কি করে, সমস্যা দুর্ভোগ পোহায় বা সমস্যা, এই যে দেখেন ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন ধরনের সমস্যা কি করে মানুষ কি করে, এই পিপল মানুষ দুর্ভোগ পোহায়, সমস্যা কি করে মানুষ জর্জরিত হয়। সো জর্জরিত হওয়া বা সমস্যায় পড়া, এরকম ইংরেজি কি আছে দেখেন তো, ওভারকাম মানে হচ্ছে দুর্বলতা কাটিয়ে ওঠা, সেটা যাচ্ছে না। সো কেম মানে আশা, এটাও যাচ্ছে না। তাহলে দেখেন সাফার, সাফার যাচ্ছে, সাফার, সাফার মানে কি দুর্ভোগ পোহানো। তাহলে দেখেন অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, মানুষ কি করে বিভিন্ন সমস্যা নিয়ে দুর্ভোগ পোহায়। তাহলে দেখেন মানুষ কি দুর্ভোগ পোহাইছে নাকি পোহাবে নাকি পোহাচ্ছে, বুঝেন কথাটা, বুঝেন। এখানে বলতেছে কি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, কিন্তু মানে যেহেতু শহরাঞ্চলগুলো এখনো দূষিত, শহরাঞ্চলগুলো এখনো দূষিত, তার মানে মানুষ কি এখনো কন্টিনিউয়াসলি কি করতেছে, দুর্ভোগ পোহাচ্ছে। তার মানে এটা কি করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভাইব দিতেছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস জানি আমরা, এম ইজারের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, এম ইজার প্লাস ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন মানুষ কিন্তু শহরাঞ্চলে এখনো দুর্ভোগ পোহাচ্ছে, এখনো পোহাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ পিপল আর সাফারিং, পিপল যেহেতু প্লুরাল তাই এখানে আমি আর নিব, তারপর ভার্বের সাথে আইএনজি, সাফার আছে তাহলে সাফারিং, পিপল আর সাফারিং, মানুষ কি করতেছে দুর্ভোগ পোহাচ্ছে ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন ধরনের সমস্যায়। সো মানুষ বিভিন্ন ধরনের সমস্যা কি করতেছে, দুর্ভোগ পোহাচ্ছে, বুঝতে পারছি। এখন আর সাফারিং না দিয়ে যদি আপনি বলেন যে পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, তাও হবে, হ্যাঁ, মার্ক দেওয়ার কথা, পিপল সাফারও যদি দেন আপনি। সো সাফারিং আর সাফারিং বললে বেশি যায়, কারণ বর্তমানে চলমান, এটা এখনও বর্তমানে চলমান ঘটনা, মানুষ এখনও কিন্তু শহরাঞ্চলে দুর্ভোগ পোহাচ্ছে। ওকে, দেখেন আপনারা বড় হইতেছেন, পাবলিক প্লেসে কোথায় কি কমেন্ট করবেন সেটা আসলে বুঝে শুনে কমেন্ট করা উচিত আপনাদের, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখেন। ওকে, আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না, মানে পড়ার রিলেটেডের বাইরে কমেন্ট করেন না, ঠিক আছে। ওকে, আমরা যখন ক্লাস করব, ব্যাচে থাকবেন আপনারা, তখন তো একটা শৃঙ্খলার মধ্যে থাকবেন, তখন তো শৃঙ্খলার মধ্যে সবাই থাকে, এবং আমরা তখন শৃঙ্খলার মধ্যে থেকে আমরা দুষ্টামি ফাইজলামি করে আমরা ক্লাসটা নেই আনন্দমুখর পরিবেশে। বাট এখন পাবলিক প্লেস, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এই কমেন্টটা আপনার শুধুমাত্র আপনার বন্ধুবান্ধব না, বাহিরের মানুষে দেখবে, আপনার ফ্রেন্ড লিস্টের আত্মীয় স্বজনও দেখতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কমেন্ট করেন। দেখেন তাহলে তারপরে আমরা যদি আসি টু ড্যাশ, টু এই যে আমরা বলছিলাম না একটা কথা মনে আছে, যে টু হচ্ছে প্রিপোজিশন, তারপরে যদি ভার্বটা কী হবে, ভার্বের বেস ফর্ম। আমরা যেন অন্যান্য প্রিপোজিশনের বেলায় অন্য যে কোনো প্রিপোজিশনের পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, বাট টু এর পরে কী হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। সো টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে টু ড্যাশ দিস প্রবলেম। তাহলে এই সমস্যা কী করার জন্য, সমাধান করার জন্য পিপল অ্যান্ড গভর্নমেন্ট শুড ড্যাশ ফরওয়ার্ড, তার মানে সরকার এবং মানুষের কী করা উচিত, এগিয়ে আসা উচিত। তাহলে দেখেন এই সমস্যার সমাধানের জন্য, তাহলে সমস্যার সমাধান ইংরেজি কি দেখেন, এই যে ওভারকাম, ঠিক আছে। তাহলে টু এর পরে ওভারকাম মানে আমরা বলছি টু এর পর ভার্বের বেস ফর্ম মানে কি, টু এর পরে যেখানে ভার্ব যেটা আছে এটা হুবহু বসে যাবে, তাহলে বলবে কি টু ওভারকাম, যেটা আছে এটা বসে যাবে। কারণ কি টু হচ্ছে যে প্রিপোজিশন হইল, প্রিপোজিশনের সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলো, টু এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু ওভারকাম মানে সমস্যা কাটিয়ে উঠতে, দিস প্রবলেম এই সমস্যা, পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট মানে মানুষ এবং কি সরকার, শুড ড্যাশ ফরওয়ার্ড। শুড কি বলেন তো, মডেল অক্সিলারি ভার্ব মনে আছে, শুড কি আমরা বলছিলাম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, মাস্ট। তো এগুলো হচ্ছে কি আমার মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম মানে ভার্ব যেরকম আছে সেরকমই হবে, সিনথিয়া ইবা বিয়াওয়ালহীন, আচ্ছা বিয়াওয়ালহীন হডে হি হইব, আচ্ছা হডে হি হন ফরিব দে ইয়ে ন জানে না সিটাইঙ্গে। ওকে, তাহলে দেখেন আমরা বলছিলাম কি, যে যখন মডেল অক্সিলারি ভার্ব হবে তারপর ভার্বের বেস ফর্ম হবে, মানে ভার্বের বেস ফর্ম দেখেন এখানে দেওয়া আছে কি কেম, আমরা জানি কি, এ দেখেন কাম, কেম, কাম,
সো এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে ভার্ব ওয়ানটা বসবে, মানে প্রথমটা বসবে, তার মানে কাম বসবে। তাহলে পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। তাহলে সরকার এবং মানুষের কী করা উচিত? এগিয়ে আসা উচিত। এগিয়ে আসা, এই যে সামনের দিকে এগিয়ে আসা, আসা কাম, ঠিক আছে, এগিয়ে আসা উচিত। সো অর্থে আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোন শব্দ আনবেন। সো আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এবার বলেন যে কে কোন নাম্বারটা বুঝতে পারেন নি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, বলেন কে কোনটা বুঝেন নেই? কে কোনটা বুঝেন না একটু কাইন্ডলি বলেন তো। ফারিহা তাবাসসুম, দেরি করে ফেলছেন তো আপনি, আপনি তো গত ব্যাচে ছিলেন। সাকিবুল হাসান মেজবা, আপনিও পারেন? আমি মোটামুটি পারি, মোটামুটি 70% মতো পারি, পুরোপুরি হয় না, টোনটা আসে না, বুঝছেন, চিটাঙের ভাষা। সাকিবুল হাসান আপনিও তো চিটিং, আমি জানি। ওকে, এইচ এম সামিদ, ব্যাককল হয় ডিয়া না? ওকে, আই জি প্রথমটা না, আই জি প্রথমটা, ডি এ ডি, তারপরে কোনটা পাইলাম আর? আই আই, আর হচ্ছে জি। আচ্ছা, মাফরোজ হচ্ছে এইচ, এইচ। তাসমিয়া হোসেন জি। আচ্ছা, আপনারা সবই বলে দিতেছেন। আচ্ছা দেখেন, আমি একবার রিপিট করি, দেখেন আমি একবার রিপিট করি। তাহলে বলছে কি দেয়ার আর কেন হয়েছে বলেন তো? যে ডিফারেন্ট কাইন্ড, সেটা হচ্ছে প্লুরাল, এটা কি প্লুরাল। সো আমরা সাবজেক্টটা কই থাকে? যখন দেয়ার আসবে অথবা শুরুতে ইট আসবে, তখন বুঝবেন যে সাবজেক্ট এখানে নাই, সাবজেক্ট শূন্যস্থানের পরে আছে, এই যেখানে আছে। সো ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের, এই যে কাইন্ডস এস আছে শেষে, তার মানে প্লুরাল। সো প্লুরাল হলে কি হবে? এখানে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে আমি আর নিব, এমিজ নিব না। এই যে বি ভার্বের বেলা কি নিব? বি ভার্বে আমি জানি এমিজ আর আছে, আমি কি নিব? এখানে আর নিব। ওকে, বুঝলাম। ডিতে যদি আসি, দেখেন ফর, ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হবে? এই যে ফর হচ্ছে কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। একটা মাত্র প্রিপোজিশনের ব্যতিক্রম, সেটা হচ্ছে টু, টু এর পরে ভার্ব ওয়ান হবে, টু এর পরে। সো একমাত্র ব্যতিক্রম হচ্ছে এটা, যেটা আমরা যেখানে দেখতে পাই। দেখেন আই নাম্বারে কে যেন বলছেন সমস্যায়, দেখেন টু হচ্ছে কি? প্রিপোজিশন। সো প্রিপোজিশন সবগুলোর পরে কি হবে? ফর থাকুক, উইথ থাকুক, বাই থাকুক, ইন থাকুক, ইন থাকুক, বাই থাকুক, সো প্রিপোজিশন যাই যেটাই আসবে প্রিপোজিশন। সো আপনাদের তো প্রিপোজিশন নিয়ে আলাদা টপিকও আছে, পরীক্ষা এবার নতুন সংযুক্ত করছে সেটা। সো প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এখন একমাত্র একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এই যে দেখেন টু, টু হচ্ছে কি? প্রিপোজিশন, কিন্তু তারপরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। কারণ কি? কারণ প্রিপোজিশন একটাই হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে টু, সেটার পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দেখেন টু ড্যাশ দিস প্রবলেম, মানে এই সমস্যা কাটিয়ে উঠতে। তাহলে কাটিয়ে উঠাই ইংরেজিকে ওভারকাম। তাহলে টু ওভারকাম দিস প্রবলেম, ওভারকাম হচ্ছে ভার্ব, তো ভার্ব যেরকম আছে সেরকমই হবে, মানে ভার্বের বেস ফর্ম হবে। ওভারকামের পাস্ট হচ্ছে ওভারকেম, ভার্ব টু, সো ওভারকেম হবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ওভারকাম, ওভারকামই রাখবো, ভার্ব ওয়ান রাখবো। তারপরে দেখেন আর কে কোনটা বুঝেন নাই? যে নাম্বারটা, বি নাম্বারটা। ওকে, বি, বি দেখেন ওয়াকিং, ওয়াকিং হচ্ছে একটা জিরান্ড, জিরান্ড কেন? এটা দেখেন ভার্ব, ওয়াক হচ্ছে কি? ভার্ব, ওয়াক শব্দ হচ্ছে কি? হাঁটা, হাঁটা। সো হাঁটা একটা কাজ না? সো কাজ মানে কি? ভার্ব। এখন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, হয়ে যদি সেটা সাবজেক্টের জায়গায় বসে, তখন সেটাকে আমরা জিরান্ড বলি। যদি সাবজেক্টের জায়গায় বসে, দেখেন এই যে সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্ট হিসেবে বসছে, এবং এটা কিন্তু মূলত ভার্ব। আমরা জানি ভার্ব সাবজেক্ট হিসেবে বসে না, সাবজেক্ট হিসেবে বসে নাউন, ঠিক আছে? নাউন বা প্রোনাউন বসে। কিন্তু নাউন বা প্রোনাউন না বসে যদি ভার্ব বসে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়ে বসে, তখন সেটাকে আমরা বলি জিরান্ড। এখন এই জিরান্ড কি হয়? জিরান্ড যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, জিরান্ড যদি সাবজেক্ট হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কারণ আমরা বি ভার্ব হিসেবে কি নিছি? আর নেই, আর না নিয়ে কি নিছি? ইজ নিছি। বুঝতে পারছি? সো এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন এফ নাম্বার যদি আসি, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই দেখেন এরপর যে নাম্বারে শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। সো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, হ্যাঁ,
শ্যাল শুড, আমি একবার লিখে দিছি কিন্তু একবার দেখে নিন আপনারা, যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিন ক্লাসটা। হ্যাঁ, ক্লাসটা তো থাকবে, পেজে থাকবে, রেকর্ডিংটা থাকবে, আপনারা আরেকবার দেখে নিন। তাহলে দেখেন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্বের কি হবে, পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, মানে ভার্বের যে একবার মেইন ফর্মটা সেটাই হবে। ঠিক আছে, মেইন ফর্মটা হবে, প্রেজেন্ট ফর্মটা হবে, পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে না। তো লেখেন আপনারা যদি কেউ ভার্বের 3টা ফর্ম না চিনেন, যে কোনটা প্রেজেন্ট ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেক্ষেত্রে আপনাদের FM ভোকাবুলারি একটা বই আছে, FM's ভোকাবুলারি। হ্যাঁ, FM's ভোকাবুলারি, এই বইটা একটু পড়বেন। ঠিক আছে, এই যে FM's ভোকাবুলারি। সো এখানে দেখবেন ভার্বের 3টা রূপ দেওয়া আছে। সো মোটামুটি মনে করেন যে যাই অনেক শব্দ দেওয়া আছে, 700 আছে, মানে আপনি এত দরকার নেই, আপনি 100-200 পড়ে ফেলবেন। এগুলো শব্দার্থগুলো আপনার জানা, আপনি জাস্ট 3টা রূপ জানেন না। সো 3টা রূপ একটু দেখে নেবেন, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কীরকম হয়, পাস্ট ফর্ম কীরকম হয়, পাস্ট পার্টিসিপল ফর্মটা কীরকম হয়। এটা আপনি অনলাইনে পিডিএফও পাবেন। ঠিক আছে, অনলাইনে পিডিএফও পাবেন। ওকে, আমি মনে আলিম 27কে পিডিএফটা দিয়েছিলাম। হ্যাঁ, আলিম 27 ব্যাচও পিডিএফটা দিয়ে দিয়েছিলাম। তাহলে দেখেন আপনি জাস্ট এটা থেকে পড়লে আপনি বুঝতে পারেন যে ভার্বের বেস ফর্ম কোনটা। তাহলে দেখেন এই যে শুড, শুড কি মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কি আসবে, ভার্বের বেস ফর্ম আসবে। তাহলে শুড কাম মানে কি, এগিয়ে আসা, উচিত। শুড মানে উচিত, কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা। তাহলে এগিয়ে আসা, এখানে কেম দেওয়া আছে, কেম কি ভার্ব টু, কেম হচ্ছে ভার্ব টু, মানে ভার্বের পাস্ট ফর্ম। এই যে কাম হচ্ছে কি, কাম হচ্ছে ভার্ব 1, আসা। ঠিক আছে, যে কেম মানে এসেছিল, ভার্ব টু। আর ভার্ব 3 কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, কামই হবে। সো ভার্ব 3। তো এখানে দেওয়া আছে কি, ভার্ব 2 দেওয়া আছে। আমি ভার্ব 2 তো নিব না, কারণ আমার মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হবে, ভার্ব 1 হবে। সো ভার্ব 1 হচ্ছে কাম, তাই আমি কাম নিব, শুড কাম ফরওয়ার্ড। ওকে, যেগুলো নিয়ে কথা আসছে সেগুলো আরেকবার ক্লিয়ার করে দিছি। এখন আমি দেখেন আপনাদেরকে অ্যাট এ গ্লান্স আমি একটু নিয়মগুলো যদি দেখাই দিতে চাই, যে রাইট ফর্ম ভার্বসের নিয়মগুলো যদি আমি অ্যাট এ গ্লান্স দেখতে চাই, যে আমি এক নজরে দেখতে চাই। সো এক নজরে কিভাবে দেখতে পারি, দেখেন আপনি জাস্ট এটাকে নিজের মতো করে ভাগ করেন। আমার মতো যে ভাগ করতে হবে এমন না, আপনি নিজের মতো করে ভাগ করেন। সো কিভাবে ভাগ করতে পারেন, দেখেন দেখেন কিভাবে ভাগ করতে পারেন। ভার্বের বেস ফর্ম কখন হবে, ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় হয়, দেখেন 2 এর পরে দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে প্রিপোজিশন 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম হয়, দেখছেন না আপনারা একটু আগে, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, দেখলাম না। ওকে, তারপরে আমরা কি দেখতে পারি আর বলেন তো, ভার্ব সিঙ্গুলার কখন হয়, ভার্ব সিঙ্গুলার। সো ভার্ব সিঙ্গুলার কখন কখন হয়, দেখেন আমরা একটা দেখছি, কিন্তু এই যে দেখছেন জিরান্ড হইলে, সো আমরা একটা দেখছি জিরান্ড হইলে। এছাড়া কি হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো একটু বলেন তো আপনারা কেউ কমেন্টে। আপনাদেরকে যারা ক্লাস করছেন কত ব্যাচে তাদেরকে তো শিখাইছি আমি, 6টা প্র্যাকটিস করাইছি, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, আমি বলে দিছি অনেকগুলো। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলেন তো, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না, যেগুলো কি করা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, তারপরে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার মানে কি, তার সাথে এস বা ইয়েস যুক্ত হবে, ভার্বের সাথে কি থাকবে, এস বা ইয়েস থাকবে, তখন ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন হইলে, তারপরে যদি আমি দেখেন একটু দেখাইতেছি, তারপরে যদি দেখেন আর কখন ভার্ব সিঙ্গুলার হইতে পারে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলে। সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যেমন হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার কি, হি, শি, ইট, ঠিক আছে, যে কারো নাম হইতে পারে, ঠিক আছে, রহিম, করিম, ঠিক আছে। তারপরে দেখেন 4 নম্বরে যদি বলি ইনডিফিনিট প্রোনাউন, যেমন ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং মানে কি, আমি কিন্তু ক্লাসে ব্যাখ্যা করে বলে দিছি, সো আমরা আবার ব্যাখ্যা করে দিব, সমস্যা নাই। যেমন ওয়ান বডি মানে কি, এনি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, ঠিক আছে, যে কোনোটা আসতে পারে, এভরি ওয়ান। বডি মানে কি, এভরিবডি, সামবডি, নো বডি, এনিবডি। থিং মানে কি, এনিথিং, সামথিং, নাথিং, ঠিক আছে। তো যেটাই আসুক, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, যেটাই আসুক, অথবা এনিবডি, সামবডি, এভরিবডি, নো বডি, হ্যাঁ, তারপর এনি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, নান, তো যেটাই আসুক না কেন সাবজেক্ট হিসেবে যদি আসে তাহলে ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, মানে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হবে। সো এই হিসাবে আপনি একটা ভাগ করলেন, বেস ফর্ম হিসাবে আর সিঙ্গুলার হিসাবে একটা ভাগ করলাম। আর ভার্বের সাথে আইএনজি কখন কখন হয়, সো এটা নিয়ে একটা ভাগ করি যদি আমরা, সো এটা নিয়ে যদি ভাগ করি, আমি একটু মার্ক চেঞ্জ করি, দেখেন। সো এই একটা ভাগ আপনারা নিজের মতো করে ভাগ করেন, আমার মতো যে করতে হবে এমন না, আমি জাস্ট ওয়েটা দেখাই দিতেছি আপনাদেরকে কীভাবে ভাগ করতে পারেন। সো দেখেন কখন হবে, আমরা জানি প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, আমরা মাত্র দেখলাম, ঠিক আছে, টু বাদে, টুটা তো এখানে চলে আসছে, সেটা না লিখি। সো প্রিপোজিশনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে দেখেন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, ক্যান নট বাট,
এই শব্দগুলোর পরে, হ্যাঁ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, সো এই শব্দগুলোর পরে, হ্যাঁ, কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, উইথ এ ফরওয়ার্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু বা ক্যান নট বাট, হ্যাঁ, এই শব্দগুলোর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। সো এই শব্দগুলো আরও 2-3টা শব্দ আছে, সো এগুলো আমরা ডিটেলসে বলছি। সো যারা কোর্সে আমাদের প্রিভিয়াস কোর্সে ছিলেন, অথবা যারা প্রিভিয়াস কোর্সে ছিলেন না, নেক্সট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারাও প্রিভিয়াস কোর্সের এই ক্লাসগুলো আপনারা পাবেন। সো আপনাদের মোটামুটি হাতে এখনও 10-12 দিন পরে ক্লাস শুরু হবে। সো আপনারা এই সময়টার মধ্যে প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এইগুলো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? সো দেখেন, একটা ভাগ করেন, তারপরে দেখেন ভার্বের সাথে আইএনজি কখন কখন হইতে পারে, যখন 2টা ফাইনিট ভার্ব একসাথে হবে। 2টা ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব কি কি আমরা বলছিলাম, 2টা ফাইনিট ভার্ব একই সেন্টেন্সে ক্লোজলি বসবে, একই সেন্টেন্সে ক্লোজলি মানে পাশাপাশি বসবে। দেখেন 2টা ফাইনিট ভার্ব কোনগুলা, ভার্ব 1, ভার্ব 2, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হচ্ছে ফাইনিট ভার্ব। কিন্তু ভার্ব 3, ভার্বের সাথে আইএনজি, 2 প্লাস ভার্ব 1, এগুলো হচ্ছে কি ভার্ব, এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। সো ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আপনাদের সাথে। সো 2টা ফাইনিট ভার্ব যদি একটা বাক্যে চলে আসে পাশাপাশি, তখন একটার সাথে কি হবে, একটার সাথে আইএনজি হবে, একটার সাথে আইএনজি হবে। সো যে কোনো একটার সাথে কি হবে, আইএনজি হবে। সো এটা হচ্ছে আমি 2টা ভাগ করলাম। তারপর টেন্স ওয়াইজ একটা ভাগ করতে পারেন। টেন্স ওয়াইজ কি বলতে পারেন, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট যদি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট কখন কখন হয়, যখন আমরা দেখছি যে কি অভ্যাস বোঝায়, যেমন জেনারেলি, অকেশনালি, অফেন, হ্যাঁ, এই শব্দগুলো যখন আসে। এমডি মুক্তার কিছু বুঝেন না? আচ্ছা, আপনি প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো একটু করতে হবে, ঠিক আছে, প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো একটু করতে হবে। এই জন্যই যদি আপনাদের কোনো সমস্যা হয় যে না কিছু বুঝতেছেন না, আমি বলবো যে আজকের মধ্যে আপনারা ভর্তি কনফার্ম করে প্রিভিয়াস ব্যাচের ক্লাসগুলো একটু করে নিতে পারেন। সেখানে আমরা ডিটেলসে বলছি, এখন এক ক্লাসে তো আপনাকে টোটাল ডিটেলসটা বলা একটু টাফ, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট কোন কোন শব্দগুলো থাকলে হয় আমরা জানি, যখন আমরা অভ্যাস জাতীয় শব্দ বোঝাবে, অভ্যাস। সো অভ্যাস কোন কোন শব্দগুলোতে হয় বলেন তো, ডেইলি, রেগুলারলি, ওকেশনালি, এইসব শব্দ দ্বারা কিন্তু অভ্যাস বোঝায়। তো এগুলো হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিব। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হইতে পারে বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমাদের বাক্যের মধ্যে নাও থাকবে, নাও, অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, নাও, এই শব্দগুলো থাকবে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিব। তারপর প্রেজেন্ট পারফেক্ট কখন হবে, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ, মানে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3। এটা কখন নিব আমরা, যখন বাক্যের মধ্যে দেখবেন কোনো সেন্টেন্সের মধ্যে অলরেডি পাবেন, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট পাবেন, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, বা লেটলি মানে সম্প্রতি, তখন। আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, লাস্ট, এই 4টা টেন্সের বাইরে তেমন একটা আসে না। সো পাস্ট ইনডিফিনিট মানে কি, অতীতকাল, তখন পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্ব 2। আপনি ভার্ব 2 কখন নেবেন, যখন দেখবেন বাক্যের মধ্যে লাস্ট এগো, লাস্ট মান্থ, লাস্ট টাইম, ঠিক আছে, লাস্ট উইক, এইসব লাস্ট উইক আছে বা ইয়েস্টারডে আছে, তখন আপনি বুঝতেছেন যে এটা বাক্যটা অতীতকাল বোঝাচ্ছে, তখন আপনি পাস্ট ইনডিফিনিট নেবেন। সো এই হচ্ছে বিষয়, তারপরে যদি বলি ভার্ব 3 কখন কখন আসবে, দেখেন টেন্স ওয়াইজ একটা ভাগ করলাম আমরা। সো ভার্ব 3 কখন কখন নেবেন, দেখেন আমরা দেখলাম না, প্যাসিভ হইলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 হয়। প্যাসিভ হইলে কি হবে, অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্বের পরে কি হবে, ভার্ব 3 হবে, আগে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আর ভার্ব 3 হিসেবে আর কি আসতে পারে, ধরুন মডেল অক্সিলারি ভার্ব যেটা আছে, আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, যেগুলো আমরা দেখলাম একটু আগে, এগুলোর পরে যদি বি আসে অথবা হ্যাভ আসে, তারপরে ভার্ব 3 হবে। যদি মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর পরে যদি একটা বাক্যের মধ্যে বি অথবা হ্যাভ চলে আসে, তারপরে ভার্ব 3 হবে। সো অ্যাট এ গ্ল্যান্স যদি বলেন, আমি অ্যাট এ গ্ল্যান্স আপনাদের রাইট ফর্ম ভার্বস এখানে খাওয়াই দিছি, সোজা হিসাব, অ্যাট এ গ্ল্যান্স রাইট ফর্ম ভার্বসের সব নিয়ম এখানে খাওয়াই দিছি। দেখেন অল্প একটু, কতটুকু লাগছে, অল্প একটু লাগছে। তার মানে নিয়ম কিন্তু খুব বেশি কিছু যে এমন না, নিয়ম খুব কঠিনও যে এমন না, এগুলোই ঘুরে ফিরে প্রত্যেকটা প্যাসেজে পাবেন, এর বাইরে প্যাসেজে নাই, এর বাইরে কি নাই, এর বাইরে কোনো নিয়ম নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা, যেগুলো ধরা ছোঁয়া যায় না, যেমন ঘৃণা, হ্যাঁ, হেট, ভালোবাসা, লাভ, অনেস্টি, সততা, এগুলো কি ধরতে ছুঁতে পারবেন, অথবা প্যাট্রিয়টিজম, হ্যাঁ, দেশপ্রেম, এইসব হচ্ছে যে কি আমাদের এগুলো হচ্ছে আমাদের, অথবা ট্রাফিক জ্যাম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ভাবটা সিঙ্গুলার নেবেন আপনি।
তাহলে তার মানে কি ভার্বটা যেটা আসবে এর সাথে এস বাই এস যুক্ত করবেন। তাহলে এই হচ্ছে আমাদের টোটালস রাইট ফর্ম ভার্ব যদি আমি অ্যাট এ গ্ল্যান্স একসাথে নিয়ে আসতে চাই। সো নিয়মগুলো আপনারা পারবেন, সমস্যা হয় কোথায়, যে অর্থটা মিলে উপর থেকে শব্দটা যেটা আনতে হয় ওইখানে গিয়ে সমস্যাটা হয়, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। সো আমাদের নেক্সট ব্যাচে আমরা পুরোটাই প্র্যাকটিস করব, ঠিক আছে? নেক্সট ব্যাচ আমাদের পুরোটাই প্র্যাকটিস ব্যাচ থাকবে, যে আমরা কীভাবে আসলে প্রশ্নগুলো সলভ করতে পারি, ঠিক আছে? এটা আমাদের মেইন টার্গেট থাকবে, এবং কমন যেন আসে সেই অনুযায়ী আমরা কি করব, সর্বোচ্চ কমন যেন পেতে পারি সেই ইম্পর্টেন্টগুলো দেখে দেখে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো, এবং আপনাদেরকে বাড়ির কাজ দিব। সো আপনারা বাড়িতে সেগুলো প্র্যাকটিস করবেন। তো আশা করি যে আমরা পরীক্ষা ভালো কিছু করতে পারবো তখন। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বসের আলাপ আলোচনা থেকে আপাতত একটু বিরতি নিতে পারি, কি বলেন? এবার যদি আমরা আসি আমরা একটু আরেকটা কঠিন টপিক নিতে পারি, ঠিক আছে? একটা কঠিন টপিক নিছি, আরেকটা কঠিন টপিক নেই। সো আমরা কিন্তু একটা কথা বলছিলাম, সেটা কি বলেন তো? কঠিনের ল আপনায়। কঠিনের ল আপনায় মানে কি? কঠিনকে আপন করে নেন, সেটা বলছি, ঠিক আছে? সো আমরা এই জন্যই কঠিনে আসছি, সহজ টপিক নিলাম না, কারণ সহজ টপিক আপনারা পারবেন। দেখেন যে টেক কোয়েশ্চেন আপনারা একটা ক্লাস করলে আপনারা পারবেন, ঠিক আছে? সো কঠিন কিছু না, কঠিন যেগুলো সেগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করাইতেছি। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো? ক্যামেরাকে আগাবো, ক্যামেরাকে একটু জুম করে দিব আরও। ক্যামেরাকে আরও জুম করে দিব। সোনালী খাতুন এনটিআরসি, আপনি তো এনটিআরসি বেচেন না? হ্যাঁ, রাইট ফর্ম ভার্বস আসবে। রাইট ফর্ম ভার্বস থেকে একটা দুইটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? একটা দুইটা কি এমসিকিউ আসে রাইট ফর্ম ভার্বস নিয়ম থেকে, যে নিয়ম যেগুলো বললাম একটু আগে, ওই নিয়মগুলো থেকে 2-3টা এমসিকিউ আসে। আপনি তো এনটিআরসি ব্যাচের, আপনি এখানে ক্লাস করতেছেন, আচ্ছা ভালো করেন, সমস্যা নেই। ক্লাস কতক্ষণ চলবে এটা সলভ করে দিয়ে আমরা শেষ করে দিব। একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু এটা বলেন, নাকি জুম করে দিব এটা বলেন, মানে ক্যামেরা জুম করা লাগবে কিনা একটু বলেন, ক্লিয়ারলি দেখতে পারতেছেন কিনা। আমরা এটা সলভ করে শেষ করে দিব, ঠিক আছে? এটা সলভ করে শেষ করে দিব। ওকে ওকে, একটু জুম করলে ভালো, আমি জুম করে দিচ্ছি। ওকে, আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন। ওকে, এখন আশা করি ক্লিয়ারলি দেখতে পারতেছেন।
ওকে, আশা করি ক্লিয়ারলি দেখতে পারতেছেন। হ্যাঁ, তারপরে যদি কেউ ক্লিয়ার না দেখেন তাহলে দেখেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ভিডিওতে, যে এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্ন আছে 4 কোণা 4টা, ওইটা করলে রোটেট হয়ে যাবে। রোটেট করলে আপনি পুরো ফুল স্ক্রিনে দেখতে পারবেন। তো ফুল স্ক্রিনে দেখলে আপনি আশা করি তখন ভালোভাবে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করে দিই। দেখেন, সো চেঞ্জিং সেন্টেন্স, দেখেন চেঞ্জিং সেন্টেন্সে আসি। কোয়েশ্চেনটা অল বোর্ড 2017 মানে 2017 সালে প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা আসছে, প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা আসছে। তাছাড়া আপনি এই প্রশ্নটা মানে আমি বিভিন্ন রিঅ্যারেঞ্জে দেখছিলাম, বুঝছেন, আপনাদের রিঅ্যারেঞ্জ আসে না ফার্স্ট পেপারে, সেখানে দেখছিলাম আমি এই মানে এই টপিক থেকে মানে এই টাইম উল্লং নিয়ে দেখছি যে আমি রিঅ্যারেঞ্জও আসছে, ঠিক আছে, কয়েকটা জায়গায়। এবং 17 সালে প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটাই আসছে চেঞ্জিং সেন্টেন্সে। প্রত্যেকটা বোর্ড মানে বুঝতেছেন তো, স্কুল বোর্ড যেগুলো আছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, মানে সবগুলো বোর্ডে এটাতে আসছে। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলতে পারি আমরা। দেখেন কি বলছে, তাইমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকিউরার্স। কনকিউরার্স মানে হচ্ছে বিজয়ী, ঠিক আছে, কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের একজন মহান বিজয়ী, ঠিক আছে, অন্যতম একজন মহান বিজয়ী। সো এটাকে বলছে ইন্টারোগেটিভ করতে বলছে। কি বলছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কীভাবে করে আমরা বলছিলাম, মানে বাক্যের মধ্যে ইন্টারোগেটিভ কীভাবে করবেন, এই যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বটা বের করবেন। অক্সিলারি ভার্ব, এই যে দেখেন অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই যে অক্সিলারি ভার্ব, এটা কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। সো ওয়াজটাকে সামনে নিয়ে আসবেন। এমনি কী করবেন, যদি বাক্যটা না বোধক না হয় তাহলে একটা নট যুক্ত করবেন। আর যদি অলরেডি নট থাকেই বা নট জাতীয় কিছু থাকে তাহলে আর কিছু যুক্ত করার দরকার নেই। আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। বলছিলাম, মনে আছে আমরা যে নিয়ম বলছিলাম, কি করতে হবে? অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাকে কী করতে হবে? অক্সিলারি ভার্ব সামনে এনে নট যুক্ত করব। যদি বাক্যর অ্যাফার্মেটিভ হয়, বাক্য অ্যাফার্মেটিভ মানে কি হা বোধক হয়। সো আমি বাংলায় লিখি, যদি বাক্য কি হয়? হা বোধক হয়। হা বোধক হয়। হা বোধক হয় বলতে কি, বাক্যটা যদি নট না থাকে, দেখেন বাক্যটাতে নট আছে নাই, সো নট যেহেতু নাই তাহলে আমরা নট আনবো, আর না থাকলে নট আর নিতাম না। আর শেষে কি করতে হবে? যদি হা বোধক হয়, আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক যুক্ত করতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ করার নিয়ম। সো ইন্টারোগেটিভ করার নিয়ম। সো দেখেন অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবে। দেখেন এম ইজ আর ওয়াজ ওয়্যার, অক্সিলারি ভার্ব আছে, সেটাকে সামনে নিয়ে আসেন। তাহলে সামনে নিয়ে আসলে কি হচ্ছে দেখেন তো, ওয়াজ। তারপরে দেখেন এখানে নট নাই, তাহলে আমি একটা নট নিয়ে আসবো, তাহলে ওয়াজ নট। এই ওয়াজ নটকে একসাথে সংক্ষেপে বলে ওয়াজেন্ট। হ্যাঁ, এই ওটাকে উঠাই দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দেয় আর কি, ঠিক আছে, শর্ট ফর্ম বলে। তারপরে যেটা আছে বাকিটা পুরোটা বসাই দেন। দেখেন ওয়াজেন্ট, তাইমুর আছে না, তাইমুর শব্দটা আনেন। সো ওয়াজ যেহেতু আমি নিয়ে আসছি, এটা তো আসবে না। তারপর থেকে ওয়ান অফ দ্য, ওয়াজেন্ট তাইমুর ওয়ান অফ দ্য greatest conquerors of the world। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেন, ঠিক আছে, শেষে একটা কি দিব? কোয়েশ্চেন মার্ক করব। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের কি করতে হয়, যে জাস্ট ইন্টারোগেটিভ করতে গিয়ে শুরুতে একটা অক্সিলারি ভার্বটা নিয়ে আসছি, এখানে যেহেতু নট নাই নট যুক্ত করছি, আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক। এতটুকু চেঞ্জ করলে আমাদের কি হয়ে যাচ্ছে? ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। এতটুকু চেঞ্জ করলে কি হয়ে যাচ্ছে? আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি আমরা, কারো কোনো সমস্যা থাকলে বললেন, ঠিক আছে, আমরা আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। আমরা আগে একটু শেষ করি, একটু মনোযোগ দিয়ে দেখেন আগে। হ্যাঁ, তারপর দেখেন বি, দেখেন বি কি বলছে, ইন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স মানে প্রিন্সের যে রাজ্য আছে সেখানে প্রবেশ করে হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ, সে কী করছে? একটা বড় গ্রাম দখল করছে, ঠিক আছে, সে একজন প্রিন্সের রাজ্যের মধ্যে প্রবেশ করে কী করছে? সে বড় একটা গ্রাম দখল করছে। সেটা কি করতে বলছে? আমার কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড। এখন দেখেন এটা কি দ্বারা শুরু হয়েছে? ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে। এই যে দেখেন প্রথম শব্দটা কি? ইন্টার মানে প্রবেশ করা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। ভার্ব প্লাস আইএনজি কোথায় হয় আমরা জানি? সিম্পলে ভার্ব প্লাস আইএনজি হয়, সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে
সো কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় তখন, কমপ্লেক্স সেন্টেন্সে তখন অ্যাজ সিন্স আনতে হয়, অ্যাজ বা সিন্স বা হোয়েন, যে কোনো একটা আনবেন। আর কম্পাউন্ডে কি করতে হবে তখন, অ্যান্ড। কম্পাউন্ড করতে গেলে তখন অ্যান্ড। সো মনে আছে কিনা আপনাদের বলেন তো, যখন সিম্পল সেন্টেন্সে কি হবে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে বাক্য, তখন আমি বুঝে নেব এটা সিম্পল সেন্টেন্স। যদি আমি কমপ্লেক্স করতে হয় তখন আমি শুরুতে একটা অ্যাজ সিন্স হোয়েন নিয়ে আসবো, আর যদি কম্পাউন্ড করতে হয় তাহলে অ্যান্ড নিয়ে আসবো। এখন একটা ব্যতিক্রম আছে, কমপ্লেক্স কম্পাউন্ডের বেলা কি হয়, দুইটা এই শুরুতে একটা ক্লজ হয়, পরে একটা ক্লজ হয়, মানে দুইটা ক্লজ হবে। ক্লজ কোনগুলোকে বলবো আমি, ক্লজ কোনগুলোকে বলবো, যখন একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনিট ভার্ব থাকবে, এই হচ্ছে একটা, কমার আগে, আবার কমার পরে কি হবে, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। সো তখন আমার একটা ক্লজ হয়, এই সাবজেক্ট আর ফাইনিট ভার্ব মিলে একটা ক্লজ, আবার কমার পরে সাবজেক্ট আর ফাইনিট ভার্ব মিলে আরেকটা ক্লজ। এটা আমার কমপ্লেক্স সেন্টেন্সের বেলা হবে, কম্পাউন্ড সেন্টেন্সের বেলা হবে। তার মানে আর সিম্পল সেন্টেন্সের বেলায় কি হবে, সিম্পল সেন্টেন্সে দেখেন ইন্টারিং দ্য কিংডম অফ প্রিন্স, এই যে ইন্টারিং, এটা নন ফাইনিট ভার্ব, কারণ কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা নন ফাইনিট হয়ে যায়। সো একটা ভার্ব, সাবজেক্ট কিন্তু নাই এখানে, দেখেন দ্য কিংডম অফ প্রিন্স হচ্ছে যে অবজেক্ট, সাবজেক্ট নাই, তাহলে এখানে আমরা নন ফাইনিট পাইছি, তার মানে এখানে সাবজেক্ট ভার্ব পাইনি। এই যে হি হচ্ছে সাবজেক্ট, ক্যাপচার্ড হচ্ছে ভার্ব, ফাইনিট ভার্ব, ভার্ব টু, হ্যাঁ ভার্ব টু হিসেবে এটা ফাইনিট ভার্ব, তাহলে একটা ক্লজ পাইছি। সো একটা ক্লজ মানে এটা কি সিম্পল সেন্টেন্স, তার মানে এখানে কয়টা ক্লজ হবে সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হবে, কি হবে, একটা ক্লজ হবে। আর এখানে কয়টা ক্লজ হবে, দুইটা ক্লজ হবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ হবে, দুইটা ক্লজ হবে। সো ক্লজ মানে কি, এবং ফাইনিট ভার্ব কি, ফাইনিট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব ওয়ান ভার্ব টু, ভার্ব ওয়ান আর হচ্ছে ভার্ব টুকে ফাইনিট ভার্ব বলে। আর নন ফাইনিট ভার্ব কোনগুলা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে, টু প্লাস ভার্ব ওয়ান হইলে সেগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব, অথবা ভার্ব থ্রি হইলে। সো নন ফাইনিট ভার্ব কোনগুলো আমি যদি একটু বলি, নন ফাইনিট ভার্ব, এখানে ফাইনিট ভার্ব সংক্ষেপে লিখছি কিন্তু, হ্যাঁ বুঝেন একটু। সো নন ফাইনিট ভার্ব আমি তো বলে দিচ্ছি। সো ভার্ব থ্রি, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব ওয়ান, এইগুলো হচ্ছে আমার নন ফাইনিট ভার্ব। সো নন ফাইনিট ভার্ব হইলে কি হবে না, এটা ক্লজ হবে না। সো একটা ফাইনিট ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে একটা ক্লজ, আবার পরে কমার পরে আবার একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, তখন আরেকটা ক্লজ হবে। সো দুইটা ক্লজ হইলে কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স করা যাবে। আর সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ হবে। দেখেন এখানে এই যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে, এখানে কিন্তু সাবজেক্ট আর ফাইনিট ভার্ব নাই, তার মানে এটা ক্লজ হয় না, পরেরটা ক্লজ হয়েছে, তার মানে একটা ক্লজ আছে, মানে এটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে আমার কি করতে হবে, কম্পাউন্ড বানাইতে হবে। কম্পাউন্ড বানাইতে গেলে কি করবো, আমি একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব নিয়ে আসবো, কমা দিয়ে আরেকটা সাবজেক্ট ফাইনিট ভার্ব নিয়ে আসবো। এখন কথা হচ্ছে এখানে কমা উঠে কি হবে, এই যে অ্যান্ড হবে, কমা উঠে কি কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড হবে। তাহলে আমরা যদি একটু এবার চেঞ্জ করার চেষ্টা করি, আমি যদি এবার একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখেন ইন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, তাহলে এখানে আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে, কারণ আমি জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কি হবে, শুরুতে একটা সাবজেক্ট হবে, একটা ফাইনিট ভার্ব হবে। তাহলে হি, ওই যে হি, এই যে এখানে যে সাবজেক্টটা আছে না, এটাই আমি আবার এখানে নিয়ে আসবো, হি। এখন কথা হচ্ছে এখানে ক্যাপচার্ড ভার্ব টু, ভার্ব টু, তাহলে এখানেও ভার্ব টু নিতে হবে। ইন্টার এর ভার্ব টু কি, ইন্টার্ড, ইন্টারের ভার্ব টু কি হবে, ইন্টার্ড ভার্ব টু। কেন আমি ইন্টারিং নিয়ে নিই, কারণ এটা তো নন ফাইনিট ভার্ব, আমি তো নন ফাইনিট ভার্ব নিতে পারবো না, আমি তো ফাইনিট ভার্ব নিব। ফাইনিট ভার্ব কোনটা, ভার্ব ওয়ান আর ভার্ব টু। সো আমি ইন্টার্ড নিব। এখানে ভার্ব আমি ইন্টার কেন নিয়ে নিই, শুধু ইন্টার কেন নিয়ে নিই, কারণ এখানে পাস্ট আছে, এখানেও পাস্ট নিব। এখানে যেহেতু ক্যাপচার্ড, শুধু ক্যাপচার বলে নেই, প্রেজেন্ট বলে নেই, ভার্ব ওয়ান বলে নেই, এখানে ভার্ব ওয়ান বললে এখানেও ভার্ব ওয়ান নিতাম। এখানে যেহেতু ভার্ব টু, তাই এখানেও ভার্ব টু নিব। হি ইন্টার্ড যেটা আছে এটা বসাই দেন, দ্য কিংডম অফ দ্য প্রিন্স, সেটা কত, বি নাম্বার, দ্য কিংডম অফ দ্য প্রিন্স। তারপর এখানে কি হবে, যে কমা উঠে গিয়ে আমাদের কি বসাইতে হবে, কম্পাউন্ডে অ্যান্ড বসাইতে হবে, অ্যান্ড যা আছে তা বসাই দেন। হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ, হি ক্যাপচার্ড এ, ওকে বুঝতে পারছেন কিনা একটু বলেন। এনটিআরসি কি, আচ্ছা এনটিআরসি হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, হ্যাঁ শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এনটিআরসি হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আপনারা আলিম পাস করে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। ওইখানে ম্যাথ আর ইংলিশগুলো কিন্তু যেগুলো পড়তেছেন এগুলো আপনাদের বেসিক হিসাবে কাজ করবে। এখন যদি ম্যাথ ইংলিশ ভালো করে পারেন, আপনারা আলিম পাস করে কিন্তু সরকারি শিক্ষক হইতে পারতেছেন, ঠিক আছে। সো ম্যাথ ইংলিশকে অবহেলা করি না, যে দাখিল পাস করে ফেলছি বেঁচে গেছি আর মনে হয় ম্যাথ করতে হবে না, ইংলিশ যদিও আছে ম্যাথ মনে হয় আর করতে হবে না। সো ওইটা আপনাদের ভুল ধারণা আসলে, হ্যাঁ।
সো ভালো করে পড়লে আপনারা আলিম পাস করে আপনি যে মাদ্রাসায় পড়তেছেন দেখা যায় সরকারিভাবে সেই মাদ্রাসাতে নিয়োগ এমপিওভুক্ত হয়ে আপনি শিক্ষক হইতে পারবেন, ক্লাস 5 পর্যন্ত পড়াইতে পারবেন আর কি। ক্লাস 5 পর্যন্ত টিচার হওয়া যায় আলিম পাস করে। ওকে, SHM সামিত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক কঠিন। না না কঠিন না, আমি সহজ করে দেখাই দিছি আপনাদেরকে, বুঝছেন? সহজ করে কিভাবে করতে পারেন সেটা আমি দেখাই দিছি। সো প্রিভিয়াস ক্লাসগুলো একটু যারা করছেন ভালো করে অথবা যারা আগে থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছেন তাদের কাছে এটা খুবই সহজ বিষয়। দেখেন এরপর সিতে কি বলছে, দ্য প্রভিন্স, প্রভিন্স মানে হচ্ছে যে প্রদেশ বা রাজ্য, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, একজন শক্তিশালী প্রিন্স, যুবরাজের, আপনাদের মেয়েদের স্বপ্ন প্রিন্স, হ্যাঁ একজন প্রিন্স রাজকুমার আসবে আপনাদের জন্য নাকি? ওকে, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, একটা শক্তিশালী যে রাজকুমার, ঠিক আছে, তার যে রাজ্য, ওয়াজ ওয়ান্স অ্যাটেকড, অ্যাটাকড মানে হচ্ছে একদা কী করা হয়েছে, অ্যাটাকড মানে হচ্ছে আক্রমণ করা হয়েছিল, বাই ইয়াং তাইমুর, তাইমুর দ্বারা, তার মানে তাইমুর দ্বারা কী করছিল, যুব তাইমুর, মানে ইয়াং তাইমুর বলতে বোঝাচ্ছে যখন সে যুবক ছিল। সো যুবক তাইমুর কী করছে, একদা একটা শক্তিশালী যুবরাজের প্রভিন্স মানে প্রদেশে কী করছে, আক্রমণ করছে। এখন এটাকে আমার কী করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে। সো কম্পাউন্ড করতে গেলে আমি কি করব, ওই যে সেম এখানে অ্যান্ড নিয়ে আসতে হবে মাঝখানে। সো মাঝখানে অ্যান্ড আনতে হবে, এটা বুঝলাম না হয়, কিন্তু আমি দুইটা ক্লজে কীভাবে ভাগ করব সেটা আমাদের একটু ঝামেলা করতে হইতে পারে আপনাদের, যে আমি দুইটা ক্লজে কীভাবে ভাগ করব। তাহলে দেখেন আমি বলতে পারি কি, ইয়াং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স, ইয়াং তাইমুর কী করছে, একটা প্রদেশে আক্রমণ করছে, অ্যান্ড ইট ওয়াজ দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এটা কি ছিল, একটা শক্তিশালী যুবরাজের প্রদেশ ছিল। সো আমি এটা বলতে পারি। তাহলে দেখেন কি বলা যাচ্ছে, তাহলে বলতে পারি ইয়াং তাইমুর কি করছে, সে অ্যাটাক করছে, আমি এই কথাটা আগে বললাম, অ্যাটাকড এ প্রভিন্স, সে কি করছে, একটা রাজ্য আক্রমণ করছে বা একটা প্রদেশ আক্রমণ করছে। অ্যান্ড এই যে আমি একটা ক্লজ হয়ে গেছে, সাবজেক্ট ফাইনিট ভার্ব, এরপরে মাঝখানে কি করলাম, অ্যান্ড নিয়ে আসলাম। এখন আমি কি করব, কি আক্রমণ করছে, তাহলে এটা কি ছিল, ইট ওয়াজ। আমি কেন ইট ওয়াজ আনলাম বলেন তো, কারণ আমার সাবজেক্ট আর ফাইনিট ভার্ব লাগবে। সো এই যে সাবজেক্ট চলে আসছে, ফাইনিট ভার্ব চলে আসছে। সো ইট ওয়াজ দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, অফ এ সো আমার কমপ্লেক্স হয়ে গেছে, কম্পাউন্ড হয়ে গেছে, কারণ মাঝখানে অ্যান্ড চলে আসছে এবং এখানে সাবজেক্ট ফাইনিট ভার্ব দুইটা ক্লজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি ইয়াং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স, যুব তাইমুর কী করছে, একটা রাজ্যের মধ্যে আক্রমণ করেছিল, অ্যান্ড ইট ওয়াজ, এবং এটা ছিল দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, মানে এটা ছিল একটা শক্তিশালী যুবরাজের রাজ্য। এখন আপনি বলবেন ওয়াজ কেন নিছি, কারণ এই যে অ্যাটাকড ভার্ব 2 আছে, সো এখানে ওয়াজ নিছি, বুঝতে পারছি? তাহলে আমি ইট ইজ নিতাম, বুঝতে পারছি? এখন কথা হচ্ছে প্রভিন্স শব্দটা এখানেও আসছে, দুইবার আসছে, হ্যাঁ। সো বাক্যটা গ্রামাটিক্যালি শুদ্ধ, আপনাকে মার্ক দিতে বাধ্য, কিন্তু আপনি যদি আরেকটু মানে স্ট্যান্ডার্ড করে লিখতে চান তাহলে চাইলে বলতে পারেন কি, ইট ওয়াজ রুলড বাই এ পাওয়ারফুল প্রিন্স। ওকে, ইট ওয়াজ রুলড বাই এ পাওয়ারফুল প্রিন্স, এটা বলতে পারেন। তাহলে এই যে এটা কি করা হয়েছে, সে একটা প্রভিন্স মানে একটা রাজ্যতে, প্রভিন্স মানে কি একটা রাজ্য দেশে আক্রমণ করছে, ইয়াং তাইমুর যুবরাজ তাইমুর একটা আক্রমণ করেছিল। ইট ওয়াজ রুলড বাই এ পাওয়ারফুল প্রিন্স, এই রাজ্যটা কি শাসন করা হইতো, কার দ্বারা, একটা শক্তিশালী যুবরাজ দ্বারা শাসন করা হইতো, ঠিক আছে? ওকে, এখন বলেন কারো কোনো সমস্যা থাকলে বলেন, হ্যাঁ কারো কোনো সমস্যা থাকলে বলেন। সো আমরা নেক্সটে আগাচ্ছি। তারপরে যদি আমরা আসি, এই দেখেন, দ্য আর্মি কিল্ড তাইমুরস অল সোলজার্স, তাহলে দ্য আর্মি মানে কি, সৈন্যবাহিনী, কিল্ড হত্যা করেছিল, তাইমুরস অল সোলজার, তাইমুরের সকল সেনাবাহিনীকে, সকল সৈন্যকে। তাহলে এটা কি করতে বলছে, আমার ইন্টারোগেটিভ করতে বলছে, যে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। এখন আমরা ইন্টারোগেটিভ শুরুতেও করছি, তখন কি করছি, অক্সিলারি ভার্ব শুরুতে নিয়ে আসছি, নট যুক্ত করছি। এখন দেখেন দ্য আর্মি কিল্ড, এখানে অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড,
ক্যান, কুড, মডেল অক্সিলারি ভার্ব, শ্যাল, শুড যেগুলো পড়ছি, কোনো অক্সিলারি ভার্বই নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হয়? অক্সিলারি ভার্ব না থাকলে ডু বা ডিড বা ডাজ শুরুতে এনে হাবোধক বাক্য হলে নট যোগ করব, নট, আর শেষে কি করতে হবে? শেষে একটা কোয়েশ্চেন মার্ক, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। সো এই হচ্ছে আমাদের বিষয়। এখন ডু কখন হবে, ডিড কখন হবে, ডাস কখন হবে? ডিড হবে ভার্ব টু হইলে, ডাস কখন হবে? যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে। ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হবে? ডাজ হবে। আর ডু হবে বাকি সব ক্ষেত্রে, ডু বাকি সব ক্ষেত্রে, সোজা হিসাব। তাহলে আমরা যদি একটু দেখি এবার, দ্য আর্মি কিল্ড, কিল মানে হচ্ছে হত্যা করা, আমরা জানি। কিল্ড, এই যে দেখেন কিল্ড শেষে ইডি থাকলে আমরা জানি পাস্ট ফর্ম হয়, তাহলে মানে বি টু, তাহলে এটা কি পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা কি আনবো শুরুতে? ডির ক্ষেত্রে শুরুতে আমরা ডিড আনবো, ডিড, কারণ এই যে পাস্ট ভার্ব টু থাকলে আমরা কি নিব? ডিড নিব। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ভার্ব টু হলে ডিড নিব। তাহলে এখন এটাতে কোনো নট জাতীয় কিছু আছে, নেগেটিভ কিছু আছে? নাই, তাহলে একটা নট নিয়ে আসবো। তাহলে ডিডেন্ট, তারপর যা আছে তা বসাই দেন। ডিডেন্ট দ্য আর্মি কিল, কিল্ড কেন নেই আমি এখানে বলেন তো? কারণ আমি এই যে ডিড কখন আনছি, ডিড কিসের জন্য আনছি? কারণ এটা পাস্ট দেখে ডিড আনছি। তাহলে এটা দ্বারা বোঝাই দিচ্ছে যে বাক্যটা আসলে পাস্টে আছে। সো এখানে আর কিল্ড ইডি পাস্ট নেওয়ার দরকার নেই, এখানে আমরা ভার্বের বেস ফর্ম নিব। সো ডিডেন্ট দ্য আর্মি কিল তাইমুরস অল সোলজার্স, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেন, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। সো আমরা কি করলাম? জাস্ট এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম আর এখানে ডিডেন্ট নিয়ে আসলাম, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? একটু কাইন্ডলি বলেন যে বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমি শেষে দেখাই দিব, হ্যাঁ শেষে আরেকবার দেখাই দিব, সমস্যা নাই। সো আমরা একটু এখন আগাই, শেষে আপনারা বলবেন যে কার কোন নাম্বারটা সমস্যা, এটা আবার রিপিট করব। তাহলে দেখেন, হি ডিসগুইসড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার টু সার্ভাইভ। হি ডিসগুইসড মানে কি? ডিসগুইসড মানে হচ্ছে যে অভিনয় করা বা ভান করা, হ্যাঁ, বা পরিচয় দেওয়া। সো হি ডিসগুইসড, সে পরিচয় দিয়েছিল হিমসেলফ তাকে, অ্যাজ এ পুর ট্রাভেলার, একজন গরিব ভ্রমণকারী হিসেবে, টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। যেহেতু তার সৈন্য সবগুলোকে মেরে ফেলছে, সে এখন পালাই গেছে, পালাই সে বেঁচে থাকার জন্য কি করছে? নিজেকে একজন গরিব ট্রাভেলার মানে পথচারী বা কি বলতে পারি, যারা ভ্রমণ করে আর কি, সেরকম ট্রাভেলার, ঠিক আছে? তাহলে হি ডিসগুইসড হিমসেলফ, সে নিজেকে কি করছে? পরিচয় দিছে অ্যাজ আ পুর ট্রাভেলার, একজন গরিব পথিক হিসেবে বা ভ্রমণ করে আসতেছে এরকম মানুষ, ঠিক আছে? টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। এটাকে কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। এখন আমরা কি জানি? সিম্পলে টু প্লাস ভার্ব ওয়ান হয়। এই যে টুর পরে কি হয়েছে? ভার্ব ওয়ান হয়েছে, দেখছেন? তখন কমপ্লেক্সে কি করতে হয়? কমপ্লেক্সে তখন সো দ্যাট আনতে হয়, সো দ্যাট। আর এই যে সো দ্যাটের পরে কি করতে হবে? সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ান। সো ক্যান বা কুড মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব ওয়ান হবে, এটাই স্বাভাবিক। সো এর পরে সো দ্যাটের পর, সো দ্যাটের পর, আর কম্পাউন্ডে তখন কি হয়? অ্যান্ড হয়, ঠিক আছে? সো কম্পাউন্ড আমাদের এখানে করতে বলেন, সো আমি এটা আলোচনা আনতেছি না আপাতত। সো আমার কমপ্লেক্স সিম্পল, দেখেন টু প্লাস ভার্ব ওয়ান আছে, টু প্লাস ভার্ব ওয়ান আছে, তার মানে আমি কি করব? এই যে দেখেন সো দ্যাট নিয়ে আসবো এই টু এর জায়গায়, আর এখানে তারপরে কি করব? সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, তারপরে যে ভার্ব যেটা সেটা বসাই দিব। তাহলে দেখেন, হি ডিসগুইসড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার, যেটা আছে আমি এটা বসাই দিব, যেটা আছে এটা শুরুতে পুরাটা বসাই দিব। তাহলে দেখেন এই নাম্বারে কি বলবো? হি ডিসগুইসড হিমসেলফ, সে নিজেকে পরিচয় দিয়েছিল অ্যাজ আ পুর ট্রাভেলার, অ্যাজ আ পুর ট্রাভেলার, একজন গরিব ভ্রমণকারী হিসেবে। এই যে টু আছে, টু প্লাস ভার্ব ওয়ান, টু থাকলে আমরা কি কষাবো? সো দ্যাট নিয়ে আসবো। টু এর পরিবর্তে কি নিব? সো দ্যাট। তারপর একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোনটাই? যে এখানে যেটা আছে সাবজেক্ট, এটাই আমি নিব, সো দ্যাট হি। এখন আমি কি নিব? এই যে দেখেন, ভার্বটা নেওয়ার আগে আমি ক্যান বা কুড নিব। কুড কখন নিব? যখন এখানে পাস্ট থাকবে ভার্বটা, তখন এখানে কুড। যখন এখানে প্রেজেন্ট হবে তখন ক্যান। দেখেন তো ডিসগুইসড কি প্রেজেন্ট না পাস্ট? ভার্ব টু কিন্তু। যদি ডিসগুইসড বলতো তাহলে ভার্ব ওয়ান। যেহেতু ডিসগুইসড বলছে মানে পরিচয় দিয়েছিল, অতীতের ঘটনা,
তাহলে ভার্ব টু, তাহলে এখানে কুড নিতে হবে। ভার্ব টু হইলে এখানে কুড নিব, আর ভার্ব ওয়ান হইলে ক্যান নিতাম। যেহেতু আগেরটা ভার্ব টু, তাহলে এখানে আমি কুড নিব। তাহলে বলবো হি কুড, তাহলে হি কুড, এই যে ভার্ব ওয়ান যেটা সেটা বসাই দেন, হি কুড সার্ভাইভ, যাতে সে কী করতে পারে, বেঁচে থাকতে পারে। সো এই হচ্ছে বিষয়। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে আসি আমরা, দেখেন হি কেম টু এ হাউস, সে একটা ঘরের মধ্যে এসেছিল, এই যে কামের পাস্ট, কেম এসেছিল, অ্যান্ড আস্কড ফর, এবং কি চেয়েছিল, সামথিং টু ইট, সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য সে চেয়েছিল। সে একটা ঘরের মধ্যে কি করছিল, এসেছিল এবং কি করছে, আস্কড ফর সামথিং টু ইট, এবং কিছু চেয়েছিল কি খাওয়ার জন্য। তাহলে আমরা দেখছিলাম না সিম্পলে কি হয়, সিম্পলে ভার্ব প্লাস আইএনজি হলে কম্পাউন্ডে কি হয়, কম্পাউন্ডে অ্যান্ড হয়। আর এখানে অ্যাজ সিন্স বিকজ হইতে পারে, অ্যাজ সিন্স বা হোয়েন, যাই হোক। তাহলে দেখেন এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন হি ডিসগুইসড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার টু সার্ভাইভ দ্য গেল, হি কেম টু এ হাউস অ্যান্ড, এই যে অ্যান্ড আছে না, তার মানে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কি কম্পাউন্ডে আছে। আমার কি করতে বলছে, সিম্পল করতে বলছে। সো আমি কমপ্লেক্সের কাজ না এখানে, আমার করতে হবে সিম্পল, মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমি শুরু করতে পারি। তাহলে কাম আছে, কেম আছে না, কেম কি ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু আইএনজি হয়। তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা, কেমের ভার্ব কামিং, এ কাম হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হলে কামিং হয়ে যাবে। সো ভার্ব প্লাস আইএনজি নিতে হবে সিম্পল করতে গেলে। কয় নাম্বারটা, এফ। তাহলে কামিং টু এ হাউস, কি বলবো, কামিং টু এ হাউস, একটা কমা হবে। তারপরে কি করবেন, আপনি বলবেন আস্কড ফর, যা আছে তা বসাই দেন, আস্কড ফর সামথিং টু ইট। সো আমাদের বাক্যটা সিম্পল হয়ে গেছে, বাক্যটা সিম্পল হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, কামিং টু এ হাউস হি আস্কড ফর সামথিং টু ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হি হবে, হি, এই যে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, কারণ আমরা কি বলছিলাম, যে একটা সাবজেক্ট হবে, একটা ফাইনাইট ভার্ব হবে, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হবে। তাহলে আমরা কি বলবো, হি আস্কড, এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আমরা বলছি যে একটা সাবজেক্ট হবে, একটা ফাইনাইট ভার্ব হবে, একটাই ক্লজ হবে। কোথায়, সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স ক্লজ কয়টা হবে, একটা। সো এখানে কিন্তু একটাই ক্লজ হয়েছে, দেখছেন। আর এখানে কিন্তু ক্লজ না, কারণ এটা নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে নন ফাইনাইট ভার্ব। সো এখানে সাবজেক্টও নাই, আর এটা নন ফাইনাইট ভার্ব, তার মানে এটা ক্লজ না। পরে একটা ক্লজ আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো আমার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। সো এই হচ্ছে বিষয়। দেন আমরা আসি, সো এফ গেল, এবার আমরা জিতে আসি। জিতে কি বলছে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন ইন দ্য হাউস। তাহলে কমপ্লেক্স করতে বলছে। আমরা জানি যখন ব্যক্তি বলে, ব্যক্তি, যখন ওমেন, ব্যক্তি বললে কি হয়, হু বসে। ব্যক্তি বললে আমরা রিলেটিভ প্রোনাউন কি আনি, হু আনি। আর বস্তু বললে কি আনি, হুইচ বা দ্যাট, হুইচ বা দ্যাট। আর যদি স্থান বলে, স্থান, তখন আমরা কি আনি, হোয়ার। আর যদি আমাদের সময় বলে, সময়, তখন আমরা বানি হোয়েন। যেমন আমরা বলি 1971 ইজ এ ইয়ার হোয়েন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, ইয়ার যেহেতু সময়ের কথা বলছে। হোয়ার কখন আনলাম, ধরেন আমি বললাম এ গ্র্যাভিয়ার্ড ইজ এ প্লেস, কবর হচ্ছে এমন একটা জায়গা, হোয়ার আই ক্যান্ট ভিজিট অ্যাট নাইট, যেখানে আমি রাতে যেতে পারবো না। তাহলে স্থান বুঝেছে দেখে আমি হোয়ার আনছি। সো ব্যক্তির ক্ষেত্রে হু হবে, আর বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট হবে। এখন দেখেন ওমেন, একটা মহিলার কথা বলতেছে, তার মানে আমি যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমি হু এনে করতে পারবো এখানে, কারণ এখানে আমি কোনো স্ট্রাকচারে যাচ্ছে না। দেখেন এখানে কোনো টু নাই বাক্যের মাঝখানে, এরপরে দেখেন অ্যান্ড নাই, অ্যান্ড আছে নাই, কোনো টু নাই, বা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয় নাই, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয় নাই, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয় নাই, কোনো নিয়মের মধ্যে পড়তেছে না। যেহেতু নিয়মের মধ্যে পড়ে না, তখন আপনি চিন্তা করবেন যে রিলেটিভ প্রোনাউনের কথা। আমি বলছিলাম কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। তাহলে এখন সেখানে আমরা কি আলাদা করবো বলেন তো, এই যে ওল্ড কি পুরাতন, আমরা জানি দোষ গুণ প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কি অ্যাডজেক্টিভ।
সো এটা অ্যাডজেক্টিভ, এই যে ওল্ডটা। সো অ্যাডজেক্টিভটাকে সেপারেট করবেন, অ্যাডজেক্টিভটাকে সেপারেট করবেন। রিলেটিভ প্রোনাউনের পরে কাকে নেবেন? অ্যাডজেক্টিভকে নেবেন। বুঝতে পারছি? তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি দেয়ার লিভড এ ওমেন। অ্যাডজেক্টিভকে আমি আলাদা করবো, এটা রিলেটিভ প্রোনাউনের পরে নিব। সো অ্যাডজেক্টিভটাকে আপনি আলাদা করবেন এখানে। সো জিতে কি বলবেন? বলবেন দেয়ার লিভড এ ওমেন, এই যে ও এ ওমেন, হ্যাঁ। তারপর বলেন ইন দ্য হাউস, দ্বারা আগে বলে দিতে পারেন আপনি চাইলে, পরেও বলতে পারেন, সমস্যা নাই, আমি বলে দিই ইন দ্য হাউস। সো ওমেন যেহেতু একটা ব্যক্তি, তাহলে আমি কি করব? হু আনবো, হু। তারপরে দেখেন কমপ্লেক্স করতে বলছে না, সো আমার কি করতে হবে? একটা এই যে ওল্ডকে যেহেতু আমি আলাদা করবো, তার আগে আমার কি করতে হবে? একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? দুইটা ক্লজ হয়। বুঝতে পারছেন? দুইটা ক্লজ হয়। তাহলে আমি কি বলতে পারি? হু ওয়াজ ওল্ড, হু ওয়াজ ওল্ড। ওয়াজ কেন নিছি? কারণ এই যে লিভড ভার্ব টু, তাই এখানে ওয়াজ নিছি, নাহলে আমি ইজ নিতাম। এখন আপনি বলবেন হু এর পরে তো সাবজেক্ট আরেকটা আসে না, সাবজেক্ট এই যে হু দ্বারা কাকে বুঝাইতেছে? ওমেনকে বোঝাচ্ছে। সো ওমেন হচ্ছে আমার এখানে সাবজেক্ট, ওমেনটা হচ্ছে এখানেরও সাবজেক্ট, আবার এখানেরও সাবজেক্ট। বুঝতে পারছি? তার মানে একটা সাবজেক্ট দিয়ে দুইটা জায়গায় কাজ হচ্ছে কিন্তু, কারণ হু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? আগে সাবজেক্টকে নির্দেশ করে। সো আগে সাবজেক্টকে ওমেন, ওমেনকে নির্দেশ করতেছে। তাহলে এখানে একটা সাবজেক্ট পাইলাম, এখানে ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব, আবার এখানে সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব। সো এটা হচ্ছে আমাদের এক সাবজেক্ট দিয়ে, রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে এক সাবজেক্ট দিয়ে দুইটা মানে দুইটা ক্লজের কাজ করবে। আবার এখানে ফাইনাইট ভার্ব, এখানেও ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। বুঝতে পারছেন না বুঝেন নাই? ওকে, তারপরে আসি আমরা। দ্য ওমেন বিকাম সিম্প্যাথেটিক টু সি তাইমুর। ওই মহিলাটা কি? বিকাম সিম্প্যাথেটিক মানে খুবই সহানুভূতিশীল হয়ে গিয়েছিল টু সি তাইমুর, তাইমুরকে দেখে। তাইমুরকে দেখে খুব সহানুভূতি, মানে তার মধ্যে একটু দয়া জাগছে, দয়া মায়া জাগছে, যেহেতু একজন প্রতীককে সে দেখতে পারছে, খুবই ক্ষুধা লাগছে বলছে। ঠিক আছে? সে একটা মহিলার বাড়িতে গিয়ে উঠছে, ওই যুদ্ধে পলায় যাওয়ার পরে, তার সৈন্য মারা যাওয়ার পরে সে যখন পালাই গেছে। তো দেখেন মহিলাটা কি হয়েছে? বিকাম সিম্প্যাথেটিক, সে কি হয়ে গেছে? তাকে দেখে খুব সহানুভূতিশীল হয়ে গেছে। ঠিক আছে? মোহাম্মদ সাকিব, হ্যাঁ আপনারা করতে পারবেন, আলিমে আছে। তাহলে দেখেন দ্য ওমেন বিকেম হবে এটা, হ্যাঁ। তাহলে দেখেন বিকেম হয়ে গিয়েছিল, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেখেন অক্সিলারি ভার্ব আছে, ইন্টারোগেটিভ করতে গেলে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে সামনে আনবো, অক্সিলারি ভার্ব আছে নাই, তো আমি সামনে কাকে আনবো? ডু ডিড ডাসকে, ডু ডিড ডাস। তাহলে এখানে দেখেন ভার্ব টু, বিকাম হচ্ছে ভার্ব ওয়ান, আর বিকেম মানে ভার্ব টু, এসে মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, বিকেম, এই বিকাম এটা হচ্ছে ভার্ব ওয়ান হওয়া, আর বিকেম মানে হয়েছিল, সো ভার্ব টু। সো ভার্ব টু যেহেতু আসছে, তাহলে আমি কি নিব? ডিড নিব। ভার্ব টু হলে আমরা জানি ডিড আনি, এখানে নট জাতীয় কিছু নাই, তাহলে আমি নট নিয়ে আসবো। তাহলে বলবো ডিডেন্ট দ্য ওমেন বিকেম সিম্প্যাথেটিক। সো তারপরে কিন্তু ভার্ব ওয়ান নিতে হবে, এখানে আর বিকেম নিব না, বিকেম সিম্প্যাথেটিক টু সি তাইমুর, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। সো এটুকু হচ্ছে আমার চেঞ্জ। জাস্ট আপনি ইন্টারোগেটিভ করতে গেলে আপনি জাস্ট চিন্তা করবেন যে আমি অক্সিলারি ভার্ব থাকলে সামনে আনবো, না থাকলে ডু ডিড ডাজ আনবো। যদি বাক্যটা হাবোধক থাকে আমি নট নিয়ে আসবো, বাক্যটা হাবোধক আছে নট নিয়ে আসছে শুরুতে। এই হচ্ছে আমাদের ডিফারেন্সটা, জাস্ট শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন, এই নাম্বারটা, এটা এই নিয়মটা আমরা একটু আগেও দেখলাম। ওকে, তারপরে আসি আমি এইচ এর পরে যদি আসি আই নাম্বারে, দেখেন আইতে কি বলছে? দ্য ফুড ওয়াজ ভেরি হট, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখেন ভেরি আছে, আমরা জানি এ ভেরি থাকলে কি আনবো? এ ভেরি থাকলে আমরা নিতে পারি কি? এ ভেরি থাকলে কি নিব, আর ভেরি থাকলে কি নিব? এ ভেরি থাকলে আমরা নিই হোয়াট এ দ্বারা শুরু করি। সো এ ভেরি থাকলে হোয়াট এ, আর ভেরি থাকলে হাউ। আর কি করি? এই পরের অংশটা আগে নিয়ে নিই। তাহলে এই ভেরি যেহেতু আছে, ভেরির পরিবর্তে আপনি কি নেবেন? এই যে আমি বলছিলাম ভেরির পরিবর্তে নেবেন হাউ, আর এ ভেরির পরিবর্তে কি নেবেন? হোয়াট এ বা এন, এও বসতে পারে এনও বসতে পারে, আর্টিকেল হলে এন বসবে আর কি। ঠিক আছে? সো দেখেন যেহেতু ভেরি আছে, তাহলে আমি কি নিয়ে আসবো? হাউ। তারপরের অংশটা বসাই দিবেন ভেরির পরে যেটা আছে, তাহলে হাউ হট, তারপরে আগের অংশটা বসাবেন। এবার আমার দ্য ফুড ওয়াজ, এবার আগের অংশ, দ্য ফুড
ওয়াজ। আর শেষে এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিতে হবে, যে এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন, শেষে কী করতে হবে, একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, এটা ঠিক আছে। সো এটা এখানে দেখাই, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, এই হচ্ছে কাজ, জাস্ট বেশি কিছু নয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স খুবই সহজ বিষয়। দেখেন এ ভেরি থাকলে আপনারা শুরুতে হোয়াটে নিয়ে আসতেন, যেহেতু এ ভেরি নাই শুধু ভেরি আছে, তাহলে আমি হাউ নিয়ে আসবো। হাউ আনার পরে পরের অংশ যেটা আছে, যে পরে, এটা আগে বসাই দিব, তারপর আগের অংশ যেটা আছে এটা পরে বসাই দিব, দিয়ে শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিব, শেষ। খুবই সহজ বিষয়। তারপরে দেখেন যে নাম্বারটাতে আসি, তাইমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। এই যে দেখেন টু ডট 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 টু, এই যে নেগেটিভ করতে বলছে, এটা কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। সো নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন আমি আপনাদেরকে পড়াইছিলাম, তখন কিন্তু আমি আপনাদেরকে কি করি নাই বলেন তো, এই যে নেগেটিভ টু ডট ডট টু দিয়ে কিন্তু কোনো নেগেটিভ রুলস পড়াই নেই, কিন্তু আমি আপনাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়াইছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে যখন আমাদের সিম্পলে কি থাকতো, টু ডট 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 টু থাকতো, তখন আমি কমপ্লেক্সে বলছিলাম সো ডট 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 দ্যাট নিতে হবে, এবং এখানে তারপরে কি করতে হবে, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব ওয়ান, মনে আছে আপনাদের? সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে বলছিলাম ক্যান বা কুড নেবেন প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। আর যদি সো দ্যাট আলাদা থাকে, সো ডট ডট দ্যাট থাকে, তাহলে আমি কি নিব, ক্যান নট বা কুড নট নিব। আর এখানে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে তাহলে সো দ্যাট নিব, আর টু ডট ডট টু হলে সো ডট ডট দ্যাট, মনে আছে আপনাদের? এই যে সিম্পল কমপ্লেক্সের যে নিয়মটা পড়াইছিলাম আমি আপনাদেরকে, এই নিয়মটাই নেগেটিভ করতে গেলেও হবে, বুঝতে পারছি? তার মানে আমি যদি এখানে নেগেটিভ না দিই, যদি বলতো কমপ্লেক্স করো, তাহলেও একই নিয়ম হইতো, যদি বলছে নেগেটিভ করো তাহলে একই নিয়মই হবে, এই কারণে আমি আলাদা করে দেখাইনি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখেন তাইমুর ওয়াজ, তাইমুর ওয়াজ, এই যে প্রথম টুটা উড়ে দিয়ে আপনি কি লিখবেন, সো লিখবেন, তাহলে তাইমুর ওয়াজ সো হাংরি। এই যে পরের টুটা উড়ে দিয়ে কি লিখবেন, দ্যাট, পরের টু উঠাই দিয়ে কি লিখবেন, দ্যাট। এই যে ওয়েট, ওয়েট কি ভার্ব, ভার্বের আগে আমার সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টকে আনবো, যে তাইমুরকে আনবো, তাহলে হি বলতে পারেন, তাইমুরের পরিবর্তে আমরা তারপর নিতে পারি হি। তারপরে ক্যান নট নেবেন না কুড নট নেবেন, এটা হচ্ছে কথা। ক্যান নট নিতাম যদি এখানে ইজ থাকতো, প্রেজেন্ট থাকতো, যেহেতু এখানে পাস্ট আছে ওয়াজ, তাহলে আমি এখানে কুড নট নিব, তাহলে হি কুড নট। তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব যেটা সেটা বসাই দেন, ওয়েট, হি কুড নট ওয়েট, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন, যে এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের? কার কোন নাম্বারটা সমস্যা আছে এবার একটু বলেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, কার কোন নাম্বারটাতে সমস্যা আছে এবার একটু বলেন। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এবং কারো কোনোটাতে সমস্যা আছে কিনা একটু বলেন, কারো কোনোটাতে সমস্যা আছে কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? এইচ এম সামিত কি 2 আওয়ার্স না 1 ঘন্টা 30 মিনিট হয়েছে? বুঝেছি, কিন্তু কঠিন লাগে। হ্যাঁ কঠিন তো একটু লাগবে, এই জন্যই তো আমাদের পরে আইসিইউ ব্যাচটাই হচ্ছে যে প্র্যাকটিস ব্যাচ, যে আমরা এখানে কি করব, শুধু প্র্যাকটিস করবো, এবং প্র্যাকটিস করবো যে শুধুমাত্র আন্দাজে এমন না, ইম্পর্টেন্ট যেগুলো আছে আমাদের পরীক্ষার জন্য, যেগুলো আসার মতো কমন উপযোগী, সেগুলো দেখে দেখে আমরা কি করব, প্র্যাকটিস করব, যাতে আমাদের মেইন পরীক্ষায় গিয়ে আমরা কমন পাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে। যদি কমন নাও পাই, দেখেন বিগত ব্যাচগুলোতে কিন্তু আমাদের কমন আসছে আল্লাহর রহমতে, তারপরেও যদি কমন দুই একটা টপিক না আসতেই পারে, কোনো সমস্যা নাই, তো আমরা নিয়ম শিখে শিখে বুঝে বুঝে আমরা সলভ করব, যাতে কমন না আসলেও আমরা কি করতে পারি, নিয়ম বুঝে বুঝে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে। আর যেহেতু এইসব টপিকগুলো আলিমেও আছে, দেখেন আলিমের দুই একজন আসছেও ক্লাসের মধ্যে, এসে বলছে যে আলিমে টপিকগুলো আছে, সো আপনি এখন শিখে রাখলে আপনার আলিমও লাগবে। এগুলো ফাজেলও আছে, ফাজেল যারা করবেন মাদ্রাসায় দেখবেন ফাজেলও এগুলোই আছে। সো আপনি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যান তখনও দেখবেন এইসব নিয়মগুলো আপনি পাচ্ছেন। তারপরে দেখবেন আপনি চাকরি পরীক্ষা যাবেন তখন এই নিয়মগুলো, মানে ইংলিশ গ্রামার এগুলো আছে। তার মানে আপনি সারা জীবন যদি পড়াশোনার সাথে থাকেন, সারা জীবনে আপনার এগুলো কাজে লাগবে। তো আপনি নিয়মগুলো বুঝে বুঝে যদি প্র্যাকটিস করেন, সো পরীক্ষার মধ্যেও ভালো করতে পারবেন, আপনার পরবর্তী জীবনের জন্য কাজে লাগবে। এমডি মদিন আলী ই, এমডি মদিন আলী ই, আর যারা হচ্ছে জি নাম্বার নাকি, ই জি। কম্পাউন্ড একটু বোঝান মোহাম্মদ সাকিব। আচ্ছা কোন নাম্বারটার কম্পাউন্ড একটু বলেন তো, সাকিব, মোহাম্মদ সাকিব কয় নাম্বারটা? কম্পাউন্ড তো এখানে অনেকগুলো আছে, বি সি দুইটা আছে, কোনটা একটু বলেন তো।
কোনটা একটু বলেন। আচ্ছা নাফিসা নূর বি। ওকে বি, তাহলে তো চলে আসছে কম্পাউন্ড। প্রতিদিন হবে ক্লাস? হ্যাঁ প্রতিদিন হবে, আপনাদের প্রতিদিন এখন থেকে রেগুলার ক্লাস থাকবে। ওকে তাহলে আমরা আসি। দেখেন বুঝেন নেই কোনটা কোনটা, আমি তো দেখাই দিতেছি। বি বুঝেন নেই, ই বুঝেন না, জি বুঝেন নেই। দেখেন বিতে কি বলছে, ইন্টারিং দ্য কিংডম। এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে না, সো সিম্পলে যদি কি হয়, ইন্টার মানে প্রবেশ করা, ইন্টার মানে কি প্রবেশ করা, সেটা ভার্ব। ইন্টার মানে প্রবেশ করা, সো কাজ বোঝাচ্ছে। সো কাজ হলে কি, এটা ভার্ব। সো যখন আমাদের কি হবে, সিম্পলে ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে, তখন কমপ্লেক্সে আমি কি করব, কমপ্লেক্সে আমাদের সো দ্যাট বসাইতে হবে। না সরি, তখন আমাদের অ্যাজ সিন্স বসাইতে হবে, অ্যাজ সিন্স। আর কম্পাউন্ডে অ্যান্ড। তাহলে দেখেন এখানে আমি কি করব, এই যে ইন্টারিং দ্য কিংডম অফ প্রিন্স, এখানে কিন্তু সাবজেক্ট নাই। আমার সাবজেক্ট ভার্ব দুইটা লাগবে, কমার আগে দুইটা লাগবে, কমার মানে এন্ডের আগে দুইটা লাগবে, মানে এন্ডের আগে একটা সাবজেক্ট একটা ভার্ব, এন্ডের পরে একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে আমার, যদি আমার কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয়। কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে গেলে আমার কি করতে হবে, মানে আগে পরে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, আগে একটা সাবজেক্ট ভার্ব পরে একটা সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু সাবজেক্ট নাই, তার মানে এই সাবজেক্টটা আমি আবার সামনে নিয়ে আসবো। তখন আমি কি বলবো হি। তারপরে দেখেন ইন্টার, তাহলে আমি কি বলবো, ইন্টার্ড বলবো। কারণ কি, এই যে ইন্টার্ড কেন বলছি, যেখানে দেখেন ক্যাপচার্ড আছে, ভার্ব টু আছে, এখানে যেহেতু ভার্ব টু তাই এখানেও আমি কি করবো, ভার্ব টু নিয়ে আসবো। তাহলে বলবো হি ইন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স অ্যান্ড হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। বুঝতে পারছি? সো এটা হচ্ছে বিষয়, খালি মাঝখানে একটা কমাটা উঠে দিয়ে অ্যান্ড বসে দেন, আর এখানে হি ইন্টার্ড বলে দেন, ব্যাস বাকি যেটা সেটা বসে যাবে। সো বি হচ্ছে, আশা করি বুঝছি। ই নাম্বারে আসি। হি ডিসগ্রেসড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার টু সার্ভাইভ। এই দেখেন টু প্লাস ভার্ব ওয়ান যদি সিম্পলে থাকে, সিম্পলে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে, কমপ্লেক্সে হবে সো দ্যাটের পরে কি করতে হবে, আপনাকে সাবজেক্ট আনবেন, আপনি ক্যান বা কুড আনবেন, আর ক্যান বা কুড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম হবে, এটাই স্বাভাবিক। তো দেখেন হি ডিসগ্রেসড হিমসেলফ অ্যাজ এ পুর ট্রাভেলার, পুরাটা যেটা আছে এটা বসাই দেন, পুরাটা যেটা আছে এটা বসাই দিন, লিখলেন। টু উঠাই দিয়ে কি বসাবেন আপনি, সো দ্যাট বসাবেন। কি বসাবেন, সো দ্যাট। তারপর আমি কি বলছিলাম, কমপ্লেক্স বা কম্পাউন্ড যেটাই করেন না কেন আপনি, এই যে আপনাদের যে সো দ্যাট মাঝখানে আসবে, অথবা অ্যান্ড আসবে, অথবা সো ডট ডট দ্যাট আসবে, যেটাই আসুক না কেন, আপনাকে তার পরবর্তীতে একটা সাবজেক্ট আর একটা ভার্ব নিতে হবে। তার আগে একটা সাবজেক্ট ভার্ব নেবেন, পরে একটা নেবেন। তাহলে এখানে সো দ্যাট যেহেতু আসছে, তাহলে এই যে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোনটা, এই যে আগে যেটা ছিল এটাই আমার সাবজেক্ট, তাহলে হি। তারপরে আপনি কি করবেন, ক্যান নেবেন না কুড নেবেন, এটা একটা প্রশ্ন। দেখেন ডিসগুইস্ট ভার্ব টু কিন্তু, সো এখানে যেহেতু ভার্ব টু, তাহলে আমার কি নিতে হবে এখানে, আমি এখানে ক্যান নিব না কুড নিব, কুড নিব, কারণ কুড হচ্ছে পাস্ট। সো যদি বাক্যটা পাস্টে থাকে তাহলে কুড নিব, আর বাক্যটা প্রেজেন্টে থাকলে আমি ক্যান নিতাম। তাহলে হি কুড কি বলতে পারি আমি, সার্ভাইভ, ভার্ব ওয়ান, ভার্ব তো দেওয়াই আছে সার্ভাইভ, যেটা আছে এটাই বসবে, হি কুড সার্ভাইভ। সো এটা হচ্ছে আমার ই নাম্বারটা, আমি একবারে শর্টে বলতেছি, ঠিক আছে, শর্টে বলতেছি। তো এই হচ্ছে বিষয়, মাঝখানে একটা অ্যান্ড হবে, তারপর বাকিটা বসে যাবে আর কি। তো তারপরে কোনটা বলছেন সমস্যা, জি নাম্বারটা, তারপরে জি নাম্বারটা, দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন ইন দ্য হাউস। এখন দেখেন এখানে আমরা জানি সিম্পল সেন্টেন্সের বেলায় যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, যেরকম টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে সিম্পল সেন্টেন্স বুঝি, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে, এরপরে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে আমি বুঝতে পারি বাক্যটা সিম্পলে আছে, তখন আমি এটারে কমপ্লেক্স করতে পারবো, কোনো সমস্যা নাই। আর কম্পাউন্ড যদি বুঝতাম কখন, যখন বাক্যটাতে অ্যান্ড আছে, অথবা অর আছে, অথবা বাট আছে, তখন এটা কম্পাউন্ড বোঝা যায়। দেখেন তো বাক্যটাতে অ্যান্ড অর বাট কিছু আছে, নাই। টু প্লাস ভার্ব ওয়ান আছে, নাই। ভার্বের সাথে আইএনজি আছে, নাই। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, নাই। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, নাই। কোনো নিয়মের মধ্যে পড়তেছে না, আমার কোনো নিয়মের মধ্যেই পড়তেছে না, তখন আমি রিলেটিভ প্রোনাউনে যাব। কোথায় যাব, রিলেটিভ প্রোনাউনে যাব। সো ব্যক্তি যদি থাকে, দেখেন এই যে ওম্যান একটা ব্যক্তির কথা বলতেছে, তখন আমি কি বসাবো, হু বসাবো। হু মাঝখানে বসাবো, তাহলে পরের অংশ কাকে নিব, আগের অংশ কাকে নিব, এটা একটা সমস্যা থাকে। এই দেখেন ওল্ড মানে বৃদ্ধা, তাহলে একটা গুণ বোঝাচ্ছে, দোষ গুণ বোঝাইলে আমরা জানি সেটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভটাকে পরে নিতে হবে, অ্যাডজেক্টিভ কী করতে হবে, পরে নিতে হবে। সো অ্যাডজেক্টিভ যেটা আমি পরে নিব, তাহলে আমি কি বলবো, দেয়ার লিভড এ ওমেন, এই যে ওল্ডটাকে আমি রেখে দিব, এটা পরের জন্য। তাহলে দেয়ার লিভড এ ওমেন, কি বলবো, দেয়ার লিভড এ ওমেন। তারপরে দেখেন ইন দ্য হাউস যেটা আছে, এটা আমি একসাথে লিখে দিই,
ঠিক আছে, এটা আপনি চাইলে শেষেও লিখতে পারবেন ইন দ্য হাউসটা। তারপর দেখেন ওমেন কি মহিলা না, তাহলে এটাকে ব্যক্তি বুঝাইলে আমরা কি আনবো, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু আনবো। তারপর আমি অ্যাডজেক্টিভটা নিব, কিন্তু আমার করতে বলছে কি কমপ্লেক্স। এখন আমরা জানি কমপ্লেক্স হলে আমার ভার্ব কয়টা লাগবে, আগে একটা লাগবে যে আগে একটা আছে, পরে আরেকটা লাগবে। এখন পরে আরেকটা ভার্ব তো আমার নাই, তাহলে আমি অক্সিলারি ভার্ব আনবো। অক্সিলারি ভার্ব হিসেবে কাকে আনবো, ইজ আনবো না, এম ইজ আনবো না, ওয়াজ এর আনবো, ওয়াজ আনবো, কারণ এই যে লিভড ভার্ব টু, তাহলে আমি ওয়াজ নিব। হু ওয়াজ যে কি ছিল, ওল্ড ছিল, বৃদ্ধা ছিল। ঠিক আছে, এই যে এবার আমি অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম, বুঝতে পারছি। তাহলে এই যে আমার একটা ভার্ব চলে আসছে ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব চলে আসছে। আমার ভার্ব কিন্তু দুইটা লাগবে, সাবজেক্টও দুইটা লাগবে। এই ওমেনটা কিন্তু এখানেরও সাবজেক্ট, আবার এই যে হু দ্বারা কাকে বোঝাচ্ছে, ওমেনকে বোঝাচ্ছে, সো এখানেরও সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট পাইলাম, দুইটা ভার্ব পাইলাম। এবার বলেন ক্লিয়ার কি না একটু বলেন, কাইন্ডলি বলেন। ওকে, আশা করি ম্যাথ ক্লাস, হ্যাঁ আমি নিব। আচ্ছা দেখেন, আশা করি বুঝতে পারছেন সবাই। একটু বাসায় প্র্যাকটিস করবেন সবাই, এটাই আপনাদের কাছে চাওয়া থাকবে। এবং আপনারা যারা বুঝতে পারেননি বা কোনো দেখা যায় 50%, 70% বা 80% বুঝছেন, সো ক্লাসটা চাইলে আরেকবার করতে পারেন। পেজের মধ্যে লাইভটা থাকবে, রেকর্ড থাকবে, আপনারা চাইলে ক্লাসটা আরেকবার করে নিলে আপনারা আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবেন। সো সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে, এবং সবার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের প্রস্তুতি গুছাতে চান অথবা আপনাদের যদি মনে করেন যে আমার প্রস্তুতি নিজে গুছাতে পারবো না, সেক্ষেত্রে আপনারা অনলাইন মাদ্রাসার পরবর্তী যে কোর্স আইসিইউ ব্যাচ আছে, টার্গেট আইসিইউ ব্যাচ, যেখানে নিবিড় পর্যবেক্ষণ করা হবে আপনাদেরকে, সেই ব্যাচে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। সো ভর্তির ক্ষেত্রে আপনারা অনলাইন মাদ্রাসার পেজে নক দিলে অথবা আপনাদের একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, দেখেন নাম্বারটা যদি আমি লিখে দিই, সো 013-150-15310। সো এই নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করলে কি করতে পারবেন, আপনাদের যাবতীয় জিজ্ঞাসা অথবা আপনারা কিভাবে ভর্তি হতে পারেন অথবা আপনাদের কি কি পাইবেন, কি কি দরকার বা কি কি জানার আছে, যা জানার আছে আপনারা চাইলে এই নাম্বারে কি করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করে সব জানতে পারবেন। সো তারপরে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের এই কোর্সটা প্রয়োজন, অথবা আপনাদের বন্ধুবান্ধব কারো যদি মনে হয় যে প্রয়োজন, তাদেরকেও বলে দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং প্র্যাকটিসের মধ্যে থাকবেন বলে আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।